সরলরেখার 3.3 এই চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আলোচনার বিষয়টা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, তারপরে চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, আর মাঝে মধ্যে তোমাকে বলতে পারে যে বিন্দুগুলো সমরেখ অবস্থা আছে, এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটি কত হবে। তো আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর কাছে। তুমি দেখো যে তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু তোমাকে দেওয়া থাকবে, ধরুন x1 y1 x2 y2 একটা x3 y3। তো তুমি এখন এখান থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করবে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে কিন্তু জানি, ক্লাস 9-10 থেকে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা এটাকে নির্ণায়কের মাধ্যমে বের করবো, একটা হাফ দিব। এরপরে আমরা জানি যে আমাদের x1 y1 লিখতে হবে, x1 y1, দেন আমরা লিখবো হচ্ছে x2 y2, দেন আমরা লিখবো হচ্ছে x3 y3। এরপর আমরা জানি যে আমাদের যে x1 y1 আছে সেটাকে আমাদের আরেকবার রিপিট করতে হয়, x1 আর y1। তো তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগে যে ভাইয়া আমি কেন আবার x1 y1টাকে আমি রিপিট করব। তুমি নর্মালি একটু চিন্তা করে দেখো যে আমি যে এখন একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা হচ্ছে আমার এ বিন্দু, এ থেকে আমি বিতে গেলাম, এ বিন্দু থেকে বি বিন্দু, বি বিন্দু থেকে আমি গেলাম সি বিন্দু। তারপর আমি এ বিন্দু স্থানাঙ্ক লিখলাম, বি লিখলাম, সি লিখলাম। তুমি কি এখানে কোনো ত্রিভুজ পাচ্ছ? এখনো কিন্তু কোনো ত্রিভুজ পাওয়া যায়নি। তাহলে কি করতে হবে, সি বিন্দু থেকে তুমি যদি আবারও এ বিন্দুর কাছেই ফিরে আসো, আবারও এ বিন্দুর কাছে, দেন তুমি একটা ত্রিভুজ পাবে এবং তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। এই জন্য আমরা কি করি বলতো, x1 y1টাকে আরেকবার রিপিট করি। তুমি তোমার মধ্যে প্রশ্ন আসতে পারে ভাই আমি কেন x2 y2টাকে আমি কেন লিখতেছি না। তুমি যদি এভাবে চিন্তা করো যে ভাই আমি আগে হচ্ছে x2 y2 থেকে আমার যাত্রা শুরু করব, অর্থাৎ আমি শুরু করব হচ্ছে বি থেকে। তার মানে তুমি প্রথমে লিখবা হচ্ছে কি x2 y2, দেন তুমি লিখবা কি x3 y3, তারপর তুমি লিখবা কি x1 y1, দেন তোমাকে আবার কি বলতো x2 y2 লিখতে হবে। তার মানে তুমি শুরু করতেছো কোন বিন্দুটা থেকে, শেষে গিয়ে তোমাকে সেই বিন্দুটা রিপিট করতে হবে। তুমি যদি x2 y2 থেকে শুরু করো, শেষে গিয়ে তোমাকে সেই x2 y2কে আরেকবার রিপিট করতে হবে। তার মানে আমাদের স্টার্টিং পয়েন্টটাই শেষে গিয়ে কি বলতো ফিনিশিংয়ে দিতে হবে। তো যাই হোক, আমরা বুঝে ফেলাম যে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা। আর দেন তুমি কি করতে পারো বলো তো, দেন তুমি এখানে এই কাজটা করবা যে হাফ এভাবে গুণ করতে হয় যে x1 y2, তারপর একটা প্লাস দিতে হয় x2 y3 প্লাস হচ্ছে x3 y1। কি করা হয়েছে, এইভাবে গুণ করা হয়েছে। এরপর আমরা একটা কি দিই বলো, একটা মাইনাস চিহ্ন দিই। মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমাদের এই বরাবর আমাদেরকে আবার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেন আমরা আবার গুণ করে বলবো কি y1 x2 প্লাস y2 x3 প্লাস হচ্ছে y3 x1। তার মানে আমি প্রথমে কালো দাগগুলো হচ্ছে এভাবে লিখছি, দেন মাইনাস দিয়ে আমার কি বলতো লাল ক্রস বরাবর আমি এভাবে চিন্তা করছি। তারপরে মোটামুটি তুমি এটাকে ক্যালকুলেশন করে এখানে যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। বাট এখানে আসলে ক্যালকুলেশন করার মধ্যে কিছু নেই, সাধারণত বলা হয় এটাই তুমি ফর্মুলা আকারে ইউজ করবা। কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে x1 y1 এগুলো জায়গায় কি বলতো একটা সংখ্যা বা একটা নাম্বার দিয়ে দিবে, তখন তুমি ইজিলি যোগ বিয়োগ গুণ ভাগ করে অ্যান্সারটা বলে দিতে পারবে। তাহলে যাই হোক, আমরা মোটামুটি ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত প্রথম একটা সূত্র জেনে গেলাম। তো এটা দিয়ে তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবে। আর যদি তোমাকে কখনো বলা হয় যে এই যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই তিনটা শীর্ষবিন্দু তোমার একটা সরলরেখার মধ্যে অবস্থান করে, তখন মনে রাখবা যে এই ত্রিভুজটা কোনো ক্ষেত্রফল উৎপন্ন করে না, তখন তার ক্ষেত্রফলের মানটা ইকুয়াল টু 0 হয়ে যায়। সেটা আমরা ধীরে ধীরে শিখবো। তাহলে এটা গেল আমাদের একটা উপায়। এরপর আমরা যাচ্ছি অন্য কোনো উপায়ে এই ক্ষেত্রফলটা বের করা যায় কিনা। তাই দেখি অন্য কোনো উপায়ে বের করা যায় কিনা। একটা আমরা হাফ নিব। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার যে বিন্দুগুলো দেওয়া আছে আমি সেগুলোকে এভাবে লিখবো। দেখো যে x1 y1 x2 y2 x3 y3, অর্থাৎ আমার যে বিন্দুগুলো দেওয়া আছে আমি ঠিক x1 x2 x3 y1 y2 y3 লিখলাম। তাহলে আমার এই যে 3 নাম্বার যে কলামটা আছে সেটা আমি এখন কীভাবে পূরণ করব, সেটাকে আমি অলওয়েজ 1 1 1 দিয়ে দেবো। তো তুমি কিন্তু এভাবেও কিন্তু তুমি জিনিসটা কি বলতো অ্যান্সারটা বের করে ফেলতে পারো। তারপরে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার দুটো সূত্র আছে, আমরা এই দুটো সূত্র আমাদের যদি জানা থাকে তাহলে আমরা অবশ্যই করে ফেলতে পারবো। এখন তুমি বলো ভাই আপনি যদি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করা শেখালে, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করবো? ভাই চতুর্ভুজের জন্য এক্সট্রা কোনো প্যারা নিতে যাও না। তোমার চতুর্ভুজের জন্য কয়টা বিন্দু দেওয়া থাকবে বলতো? 4টা বিন্দু দেওয়া থাকবে। তার মানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু। তখন তুমি এ বিন্দু স্থানাঙ্ক লিখবা, বি লিখবা, সি লিখবা, ডি লিখবা, দেন তুমি আবার কি করবা, এটাকে লিখবা। তার মানে আমার এখানে অ্যাকচুয়ালি কি বলতো যে তোমার 3টা বিন্দু দেওয়া ছিল দেখে আমার এখানে কি 4টা এরকম কলাম আসছে,
ঠিক আছে, 4টা এরকম কলাম আসছে। বা যখন তোমাকে চতুর্ভুজের মধ্যে 4টা শীর্ষবিন্দু দিবে তখন তোমার এরকম আরেকটা কলাম বেড়ে যাবে। তার মানে আমাদের এখন তারা চতুর্ভুজের ক্ষেত্রফল বলুক, পঞ্চভুজের ক্ষেত্রফল বলুক, আমরা কিন্তু মোটামুটি এই নর্মাল নিয়মে করে যাব। টাইপ 1 এর মধ্যে আলোচনা করা হয়েছে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র প্রয়োগ, অর্থাৎ আমরা যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো শিখে এলাম সেগুলো আমরা অঙ্কের মধ্যে কিভাবে প্রয়োগ করব, চলো সেটা একটু দেখে নিই। একদম এই অঙ্কগুলো নর্মাল একটা ম্যাথ, যে তোমাকে বলা আছে ত্রিভুজ এবিসি এ যে 3টা শীর্ষবিন্দু আছে এবিসি, এই শীর্ষবিন্দুগুলো দিয়ে তুমি ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করবে। এরপরে কি বলা হয়েছে আমরা পরে দেখবো, আগে আমাকে ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি। তা আমি এখানে একটা যে চিত্র অঙ্কন করি, তা আমার একদম এক্সাক্ট দরকার নাই, আমার জাস্ট হলেই হলো। যে আমি বললাম এটা হচ্ছে আমার এ -3, -2, এটা হচ্ছে আমার বি -3, 9, আর এটা হচ্ছে আমার সি বিন্দু 5, -8। তুমি জাস্ট নর্মাল একটা চিত্র অঙ্কন করো। ওকে, তাহলে এখন আমি ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে আমার ক্ষেত্রফল আমি লিখলাম যে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ। এখন তোমার মধ্যে যে সূত্র চায় তুমি এখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করবে। তো আমি যাচ্ছি এখানে যে 2 নাম্বার যে সূত্রটা ছিল আমি সেটা অ্যাপ্লাই করতে। তো চলো তো সেটা একটু অ্যাপ্লাই করে দিই, যে -3, -2, তারপর হচ্ছে কি -3, 9, 5, -8। এরপর আমি তোমাদের কি বলছিলাম বলো তো, এখানে 1, 1, 1 দিবা। আমি তো বললাম ভাইয়া এটা দেখতে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু ভাইয়া আমি তোমাদের কিন্তু নির্ণায়ক চ্যাপ্টারে শিখে আসছিলাম যে যদি আমি কখনো 1, 1, 1 দেখতে পাই তাহলে আমি সেই বরাবর যোগ বিয়োগ করে আমি জিনিসটা কি বলতে 0, 0 বানিয়ে ফেলতে পারবো। এটাই কিন্তু আমার এখানে একটা অ্যাডভান্টেজ। তাহলে আমি এখানে কি করতে পারি পরবর্তী লাইনে, যেহেতু এটা নির্ণায়কের মাধ্যমে করতে, তার মানে আমি এখানে বলতে পারি যে R1 - R2 ইকুয়াল হচ্ছে R1 প্রাইম, আর R2 - R3 ইকুয়াল হচ্ছে R2 প্রাইম। তাহলে ভাই এত কঠিন করার কি দরকার, তুমি কিন্তু এগুলা করে আসছো, তার মানে এখানে কিন্তু খুব একটা কঠিন তোমার মনে না হতে পারে কিন্তু। ওকে, তাহলে আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে R1 থেকে R2 কে বিয়োগ করবো। তাহলে দেখো আমি যদি এটা থেকে এটাকে বিয়োগ করে দিই তাহলে আমার কিন্তু একটা এখানে 0 চলে আসছে কেন, কারণ মাইনাস আর এখানে +3 হয়ে যাচ্ছে। ওকে, -2 আর -9, তাহলে আমার এখানে কত হচ্ছে বলতো -11। 1, 1 গেলে কত হয় 0 হয়। ওকে, -3 আর এখানে -5 হয়ে যাচ্ছে, তাহলে আমার কত হচ্ছে বলতো -8। ওকে, 9 আর +8 তার মানে 9 × 18 17। 1 থেকে 1 গেলে কত 0, তার মানে R1 প্রাইম আর R2 প্রাইম দুটো নতুন সারি তৈরি হলো। এরপরে আমি কি করবো এখানে বলতো, আমার যে 3 নাম্বার সারিটা আছে আমি দেখে দেখে বসিয়ে দিলাম। এখন ভাই আপনি কি করবেন, আমার অঙ্ক তো প্রায় শেষের দিকে, কেন কারণটা হচ্ছে আমি যদি এখানে দুটো 0 পেয়ে গেছি তাহলে আমি এখন এই বরাবর বিস্তৃতি করতে পারি, আবার আমি কি এই বরাবর বিস্তৃতি করতে পারি। আমি এখন যে কোনো এক বরাবর বিস্তৃতি করলে আমার কিন্তু ক্ষেত্রফলটা বের হয়ে আসবে, আর সামনে হাফ কিন্তু তোমাকে রাখতেই হচ্ছে। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা মুছে দিলাম, তোমরা কিন্তু মনে রাখবে যে তোমাকে এই লাইনটা কিন্তু এখানে লিখতেই হবে। তো আমার যদি একটু জায়গার সমস্যা আমি এটা লাইন মুছে দিলাম। ওকে, এরপরে আমি অবশ্যই এই বরাবর এখন বিস্তৃতি করবো, তাহলে আমার 0, 0 নেওয়া দরকার না, আমি 1 নিব। এখন 1 নিলে কি শিখেছিলাম ভাইয়া, যে 1 নিলে 1 এর সারি কাটবা, 1 এর কলাম কাটবা। তাহলে এখন তোমার এটা চলে গেল, তাহলে এখন তুমি কি করবা 1 নিয়ে তুমি এখন আড়াআড়ি গুণ করবে। তাহলে আড়াআড়ি গুণ করলে তোমার এখানে হচ্ছে কত 17 মাইনাসে মাইনাসে প্লাস আবারও মাইনাস, তার মানে কি মাইনাস। এগুলো কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ এখানে কিন্তু 0 হবে, কেন 70 × 0 মানে 0, মাইনাস মাইনাস আরেকটা মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস। তাহলে 11 আর 8 গুণ করলে কত হয় বলতো 88। ওকে, এখানে আর অন্য কোনো ব্র্যাকেট দরকার নাই। আর তার সামনে একটা কি থাকবে হাফ, কেন হাফ, কারণ ভাই এই যে হাফ তো আগে থেকে আসছে। ওকে, ভালো কথা। এরপর তুমি একটু চিন্তা করো যে আমার -88 ডিভাইড বাই কত বলতো 2, তাহলে অ্যাকচুয়ালি কত আসলো -44। অনেকে আছে এটাই তারা অ্যান্সার বলে দেয়, কিন্তু ভাইয়া তুমি একটু চিন্তা করো যে ত্রিভুজের ক্ষেত্রফল বা কোনো কিছুর এরিয়া কি কখনো নেগেটিভ হতে পারে না ভাইয়া, কখনো নেগেটিভ হতে পারে না। তো আমার নেগেটিভ আছে, সমস্যা কি, আমি পরবর্তী লাইনে গিয়ে বলবো যে ক্ষেত্রফল বা এরিয়া নেগেটিভ হয় না। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে -44 কে মডুলাস দিয়ে বলবো +44 অ্যান্ড দেন বলবো এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এর পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে যে এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্যটা বের করো। তো জিনিসটা কি আসলে, যে বি হতে এই যে বি বিন্দু থেকে সি এর উপর একটা তুমি লম্ব টান দাও, এই যে লম্ব টান দিলাম। তাহলে এই যে বি থেকে আমি সি এর উপর একটা লম্ব টান দিলাম, এই যে লাল দাগটা এটার দৈর্ঘ্য বের করতে হবে। এটা অনেকে কঠিন ভাবে, কিন্তু একদমই সহজ। তুমি এই পয়েন্টের নাম দেওয়া হচ্ছে কি বলতো ডি দিয়ে দাও। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি যে আমাদের এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের যে ত্রিভুজ ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফল এখানে আমরা আরেকটা সূত্র বলতে পারি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এই সূত্র কিন্তু আমরা অনেকে শিখে আসছি। তাহলে হাফ ইন্টু ভূমিটাকে
তুমি দেখো যখন তুমি এখানে একটা লম্ব টান দিলে বিডি, তখন ভূমি কিন্তু কে হয়ে গেছে বলতো, এসি হয়ে গেছে। এটা কিন্তু আবার ভুল করবা না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাকে বিডি, উচ্চতা বিডি। তো আমি এখানে তোমাদের একটু একটা জিনিস এখানে একটু আমি বলে দিই, যে যদি কখন তোমাকে বলতো যে সি বিন্দু হতে এ বি এর উপর একটা লম্ব টান দিবা, সি বিন্দু হতে এ বি এর উপরে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তখন মনে রাখবা যে তোমার ভূমিটাকে, তোমার ভূমিটা কিন্তু এখানে এ বি, তখন কিন্তু এসি লেখা যাবে না, কারণ লম্বটা কার উপরে, এ বি এর উপর, তার মানে এ বি হচ্ছে তোমার এখানে কি বলতো ভূমি, আর উচ্চতাকে, উচ্চতা হচ্ছে তোমার এখানে কি বলে সিডি। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এখন যে কোনো বিন্দু থেকে যে কোনো বাহুর উপর তোমাকে যদি লম্ব টানতে বলে, তুমি এখানে ভূমি আর লম্ব নিয়ে কোনো ঝামেলায় পড়বে না। তো আমাকে তারা বলেছে বি বিন্দু হতে সি এর উপর লম্ব টান দাও, ওকে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ডি, বিডি। ওকে, তাহলে এসি ইন্টু বিডি। এখন ভাই আমাকে এখান থেকে কি বের করতে বলা হয়েছে, ভাই এখান থেকে আমাকে বের করতে বলা হয়েছে বিডি। তাহলে আমার এখন কি কি দরকার, আমার দরকার ত্রিভুজের ক্ষেত্রফল। তুমি একটু আগে চিন্তা করো যে একটু আগে আমরা কষ্ট করে ক্ষেত্রফলটা বের করেছি 44 ইন্টু হাফ ইন্টু বিডি। এখন আমার এসি দরকার, তাই না? তো এসিটা আমরা কিভাবে বের করতে পারি? তুমি দেখো যে আমাদের এসি এর ফর্মুলা হচ্ছে √5 + 3 হোল স্কোয়ার প্লাস -a + 2 হোল স্কোয়ার। তাহলে আমার এখান থেকে কত আসছে দেখো তো, 64 প্লাস হচ্ছে 36। তোমরা একটু নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখো যে আমার এখানে 8 স্কোয়ার করলে 64, আর এখান থেকে কত 36। তার মানে অ্যাকচুয়ালি আমার এখানে জাস্ট 10 আসতেছে, 10 আমি এখানে বসিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি এখানে কি করতে পারি, এখানে কাটাকাটি করলে 5 আসতেছে, তার মানে বিডি ইকুয়াল টু হচ্ছে 44/5, এবং এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অঙ্কের অ্যান্সার। তাহলে আমি আশা রাখতে পারি যে ক্ষেত্রফল সংক্রান্ত, এবং তোমাদের যদি কখনো বলে যে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত একটা বাহুর উপরে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, আশা করি এই টাইপের অঙ্কগুলো তোমরা ইজিলি সমাধান করে ফেলতে পারবে। টাইপ 1-এর পরবর্তী ম্যাথে আমরা চলে এলাম। পরবর্তী ম্যাথটা অনেক মজার একটা ম্যাথ, যেটা আমরা এর আগে শিখে এসেছিলাম, সেটা সমন্বয়ে আমাদের এই অঙ্কটা দেওয়া। তো চলো একটু দেখে আসি যে আমাদের আসলে কিরকম ম্যাথটা। বলা আছে এ ও বি বিন্দুদ্বয় স্থানাঙ্ক যথাক্রমে, অর্থাৎ দুইটা বিন্দু স্থানাঙ্ক তোমাকে দিয়ে দেওয়া হয়েছে 4,0 আর একটা হলো 0,3। ওকে, তারপর আমি এতটুকু কাজ করি, 4,0 আর 0,3। তুমি একটু চিন্তা করো 4,0 বলতে অ্যাকচুয়ালি এরকম কোন একটা বিন্দুকে বোঝানো হচ্ছে যেটা কি বলতো এক্স অক্ষের উপর অবস্থিত, আর আরেকটা বিন্দুর কথা বলা হচ্ছে যেটা কিনা কি বলতো 0,3, যেটা আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওকে, এরপরে তারা আমাকে বলছে যে মূল বিন্দু ও মূল বিন্দু মানে অ্যাকচুয়ালি এই বিন্দুটার কথা বলা হচ্ছে, মূল বিন্দু ও এ বি রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দুদ্বয় যে ত্রিভুজ গঠন করে। এই লাইনটা বুঝতে অনেকের প্রবলেম হয়, তো তুমি শুধু এতটুকু মনে রাখো যে এ বি রেখাংশের সমত্রিখণ্ডন। তাহলে এ বি রেখাংশের সমত্রিখণ্ডন মানে কি, যে এই এ বি রেখাটাকে তোমাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এবি রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করো, তাহলে সমান 3 ভাগে ভাগ করলে তুমি কিন্তু সি নামের একটা বিন্দু পাবে, তুমি কিন্তু ডি নামের একটা বিন্দু পাবে। এখন এই যে তুমি সমত্রিখণ্ডন বিন্দু পেলে, এই বিন্দুগুলোর সাথে তুমি এখন মূল বিন্দুকে যোগ করে দাও, এটার সাথে এটাকে যোগ করে দাও, এটার সাথে এটাকে যোগ করে দাও। তাহলে তুমি এই যে মূল বিন্দু এবং এই যে সমত্রিখণ্ডন বিন্দু, এগুলো নিয়ে তুমি কিন্তু দেখো এখানে কিন্তু একটা কি পেয়ে গেছো বলতো, ত্রিভুজ পেয়ে গেছো। তাহলে এই যে তুমি ত্রিভুজটা পাইলা, এই ত্রিভুজটা ক্ষেত্রফল তোমাকে কি করতে হবে, এখন বের করতে হবে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে পরে বের করতে হবে, কারণটা হচ্ছে যে আমার একটা বিন্দু জানা আছে, কিন্তু আমার এই যে সি বিন্দু x1 y1 এবং আমার এই যে ডি বিন্দু x2 y2, আমার এই বিন্দুগুলো আমার জানা নেই। তাহলে আমাকে প্রথমে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। এখন এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করা শিখে এসেছিলাম, আমরা এর আগের চ্যাপ্টারে অন্তর্বিভক্ত নামে যে ফর্মুলাটা শিখে এসেছিলাম সেটা এখানে কাজে লাগাতে হবে। এবং সমত্রিখণ্ডনের ক্ষেত্রে আমি তোমাকে বলেছিলাম যে আমরা যে কোনো একটা বিন্দুকে আমরা ওই অন্তর্বিভক্ত ফর্মুলা দিয়ে বের করবো, আর আরেকটা বিন্দুকে আমরা মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে বের করবো। তাই চলো আমরা প্রথমে সিটাকে বের করে ফেলি। তো এটা হচ্ছে আমার 1 আর এটা হচ্ছে আমার কি বলতো 2, অর্থাৎ 1:2। তাহলে আমি সি বিন্দুর স্থানাঙ্ক প্রথমে বের করে ফেলি, সি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে প্রথমে তুমি কি লিখবে একটু বলো তো। প্রথমে আমাকে x1 বের করতে হবে, কারণ x1 এর জন্য তোমাকে শেখানো হয়েছিল যে আমাকে প্রথমে আগে সুন্দর করে 1 + 2 1 + 2, কেন, কারণ হচ্ছে প্রথমে আমাকে হচ্ছে এদের যে কত অনুপাতে বিভক্ত করেছে সেটাকে আমাকে যোগ করে লিখে দিতে হচ্ছে, আমি যোগ করে লিখে দিলাম। এরপরে আমাকে প্রথমে লিখতে হবে হচ্ছে x2 মানে দ্বিতীয় বিন্দুটা, আর আমার এটা যদি x1 y1 এটা x2 y2, তাহলে এটার সাপেক্ষে ধরো তোমার এটা নাই, তাহলে এটার সাপেক্ষে তোমার মানে দ্বিতীয় বিন্দুটাকে, তোমার যে দুটা বিন্দু দেওয়া আছে এ আর বি, এর মধ্যে দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমার 0, তাহলে এখানে 0 বসালাম, আর প্রথম বিন্দুটাকে 4, আমরা কিন্তু এটাই শিখে এসেছিলাম। তাহলে আমার এখান থেকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 4 × 2 = 8 আর ডিভাইড হলো 3, তার মানে হচ্ছে 8/3। এরপর আমি কি বের করবো y1,
অ্যান্ড y1 মানে কি আবারও 1+2 আর 1+2 লিখতে হবে। দেন এটার ক্ষেত্রে দ্বিতীয় বিন্দুটাকে, দ্বিতীয় বিন্দু আমি এটাকে ধরছি হলো 3, তাহলে আমি বললাম হচ্ছে 3, আর প্রথম বিন্দুটা কি আমার 0। তাহলে আমার এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসতেছে দেখো তো, 3/3 মানে হচ্ছে কত 1। তাহলে আমি কিন্তু এখন বলতে পারি যে ভাইয়া আমার এই যে সি বিন্দুর স্থানাঙ্কটা আছে, এই সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমার 8/3 কমা হচ্ছে কত বলতো 1। তো আমি কিন্তু এটাকে আর রাখলাম না, এটাকে আমি এখন মুছে দিব। তার মানে আমি সি বিন্দু স্থানাঙ্ক বের করেছি 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করেছি এই ফর্মুলা দিয়ে। এটা আমি তোমাকে এর আগে 3.2 এ শিখিয়ে দিয়ে এসেছি। ওকে, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমার কোনো দরকার নেই। এখন আমার ডি বিন্দু স্থানাঙ্ক দরকার। তাহলে আমি এখন বলতে পারি ডি হচ্ছে তোমার বিসি এর মধ্যবিন্দু, কারণ আমি তোমাকে বলছি এটাকে মধ্যবিন্দু ফর্মুলা দিয়ে বের করবা। ওকে, তাহলে এখন আমার দরকার হচ্ছে এটা। তাহলে আমি এখন বলবো x2 ইকুয়াল টু হচ্ছে 0 + 8/3 ডিভাইড বাই হচ্ছে 2 কমা 3 + 1 ডিভাইড বাই হচ্ছে কত 2। ওকে, তাহলে এখন এখান থেকে কি আসছে দেখো তো, 0 তো বাদ 8/6, তাহলে 8/6 এ কাটাকাটি করলে কত হয় 4/3, মানে আমি একবারে করলাম যে 4/3 কমা এখানে তোমার 4/2 মানে কত 2। ওকে, তার মানে আমার x2 বের হয়ে গেল, মানে x2 y2, আমি একবারে দুটো কাজ করছি, হ্যাঁ x2 y2 একবারে করে ফেলছি। এখানে তোমাকে বলা হয়েছিল ভুজদ্বয়ের যোগফল বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল বাই 2, ক্যালকুলেশন করে আমার আসছে 4/3 কমা হচ্ছে কত 2। ওকে, তাহলে আমি এখন ডি বিন্দুর স্থানাঙ্ক বলে দিব যে 4/3 কমা হচ্ছে কত 2। ওকে, তাহলে আমার সি আর ডি আমি বের করে ফেলতে পারছি আগের সমত্রিখণ্ডনের যে আমরা সূত্রগুলো শিখে এসেছি সেখান থেকে, মুছে দিলাম। এবার তারা আমাকে বের করতে বলছে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ ওসিডি, ত্রিভুজ ওসিডি এর ক্ষেত্রফল। আর ওসিডি এর ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করি দেখো তো, যে হাফ দিব, ওকে, তাহলে আমি লিখবো হচ্ছে এখানে তোমার 0 0 8/3 1 4/3 1 4/3 এখানে কত 2 2। ওকে, এরপর কি লিখতে হবে 1 1 1। তো এখন তুমি এখানে কি করতে পারো, তোমার কিন্তু অলরেডি দুইটা জিরো আছে, তার মানে তোমাকে এখানে কোনো জিরো বানানোর দরকারই পড়তেছে না, তাই না? তুমি এই বরাবর এটাকে বিস্তৃতি করে দাও। তাহলে এই বরাবর যদি আমি বিস্তৃতি করে দিই, তাহলে আমি 0 0 বাদ আমি 1 কে নিয়ে কাজ করব, 1 কে নিয়ে কাজ করলে আমি সারি আর কলাম কেটে দিব। তাহলে কেটে দেওয়ার পর আমার কথা থাকতেছে দেখো তো, কেটে দেওয়ার পর আমার থাকতেছে যে 8/3 ইন্টু হচ্ছে 2 ফর্মুলা মাইনাস 4/3 ইন্টু হচ্ছে কত 1, অর্থাৎ এভাবে গুণ করবা, দেন হচ্ছে মাইনাস করে এভাবে গুণ করলা। ওকে, তাহলে এখন তুমি দেখো তোমার এখান থেকে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে, হাফ 8 2 16, তার মানে তোমার 16/3 মাইনাস হচ্ছে কত 4/3। ওকে, তো আমি এখন এটা মুছে দিতেই পারি, এটা আমার কোনো প্রয়োজন পড়বে না। শেষ পর্যন্ত আমি লিখবো হচ্ছে হাফ ইন্টু, আমি এখানে 3 কে লসাগু নিয়ে নেব, 16 মাইনাস হচ্ছে কত 4, হাফ ইন্টু 12/3, তার মানে হাফ ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে কত 2, এবং এটাই হচ্ছে আমার 2 বর্গ একক। তোমরা 2 শুধু লিখবা না, অবশ্যই অবশ্যই বর্গ একক সাথে লাগাবে। তার মানে এটাই হচ্ছে আমার অঙ্কের আছে। তার মানে আসলে তোমার কাছে অঙ্কটা অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা একটু আগে যে মানে এর আগের চ্যাপ্টার আমরা যে টপিকসগুলো শিখিয়েছিলাম সেটার মাধ্যমে আমাকে সি আর ডি বিন্দু স্থানাঙ্ক বের করা লাগছে। দেন আমি এই চ্যাপ্টারে যা শিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত, সেটা আমার এখানে কাজে লাগছে। তো আশা করি তোমরা এই টাইপের যে অঙ্কগুলো বইয়ের মধ্যে আছে তোমরা এগুলো ইজিলি সমাধান করে ফেলতে পারবে। আমাদের আগের অঙ্কটার মতোই আরেকটি অঙ্কে চলে এলাম। এই অঙ্কটা অবশ্যই তোমাদেরকে বাসায় করতে হবে, কারণ আমি এখানে লিখে দিচ্ছি এটা SW তোমাদের জন্য। কিন্তু আমি তোমাকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। প্রথমত তারা তোমাকে দুটা বিন্দু বলে দিচ্ছে, এ একটা বিন্দু বি একটা বিন্দু, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে কিউ বিন্দু 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তার মানে যেহেতু এখানে দাঁড়িয়ে দিচ্ছে, তার মানে আমি এতটুকু পর্যন্ত আগে কাজ করব। তার মানে আমাকে তারা এ বিন্দু বলে দিচ্ছে হচ্ছে 3,0, আমাকে তারা বি বিন্দু বলে দিচ্ছে হচ্ছে 0,2। ওকে, এরপরে তার আমাকে হচ্ছে কিউ নামের একটা বিন্দু আছে, তাহলে কিউ বিন্দু অবশ্যই আমার একটু কাছাকাছি হবে। কিউ নামের একটা বিন্দু আছে যে বিন্দু আমার 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, তার মানে এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার কত 3। তার মানে এই যে আমার কিউ বিন্দুটা আছে, এই কিউ বিন্দুর স্থানাঙ্ক তুমি প্রথমে বের করবে। তার মানে প্রথমে তোমার টার্গেট কি, টার্গেট 1, মানে তুমি প্রথমে কি কাজ করবে, টার্গেট 1 যে কিউ এর স্থানাঙ্ক বের করা। তার মানে কিউ এর স্থানাঙ্ক কিভাবে বের করব, নির্ণয় করা। তোমাকে আমি এর আগের চ্যাপ্টারেই
তোমাকে আমি অন্তর্বিভক্ত দিয়ে কিন্তু পি এর মান বা কিউ এর মান বা সি এর মান কিন্তু বের করা শিখিয়েছি। তুমি এটা অন্তর্বিভক্তির ফর্মুলা দিয়ে খুব ইজিলি কিউ এর স্থানাঙ্কটা নির্ণয় করে ফেলতে পারবে। ওকে ভাই, কিউ এর স্থানাঙ্কটা আমি নির্ণয় করে বললাম। এখন আমার কাজ কি? এখন তোমাকে তারা নতুন একটা বিন্দুর কথা বলছে। নতুন এই বিন্দুটা কি? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,√3। আর ভাই 3,√3 এটা কোথায় থাকতে পারে? 3,√3 কিন্তু কখনো এই রেখার উপর থাকবে না, এটা যে কোনো হয় এই পাশে বা এই পাশে মাপ মতো থাকবে। তা আমি বললাম যে 3,√3টা কোথায় আছে? ধরে নাও তোমার 3,√3টা তোমার এই জায়গাতে আমি বললাম যে এখানে তোমার 3,√3টা আছে। এটা হচ্ছে আমার পি বিন্দুর স্থানাঙ্ক যে 3,√3। তা আমি তোমাকে বোঝানোর জন্য আমি একটু দূরে লিখতেছি যে আমার এই কোম একটা জায়গাতে সেটা আমার পি বিন্দুর স্থানাঙ্ক যে 3,√3 আছে। ওকে, এখন তারা আমাকে প্রশ্নের মধ্যে বলছে পি কিউ বি। পি কিউ বি তার মানে এই যে পি বিন্দু আছে, এই যে কিউ বিন্দু আছে, আর এই যে বি বিন্দু আছে, এই পি কিউ বি নিয়ে তুমি এখন একটা ত্রিভুজ গঠন করবে যার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তার মানে পি বিন্দু স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে নর্মালি কিউ এর স্থানাঙ্কটাকে বের করতে হবে। এই জন্য আমি তোমাকে বলছিলাম যে টার্গেট 1 হচ্ছে কিউ এর স্থানাঙ্ক বের করা। এখন টার্গেট 2, টার্গেট 2তে তোমার কাজ কি? টার্গেট 2তে তোমার কাজ হচ্ছে ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল বের করা, এর ক্ষেত্রফল নির্ণয় করা। তো এই কাজটা করার পরে তোমার যা আসবে সেটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো আশা করা যায় যে এরকম টাইপের যে 2:3 অনুপাত, 4:5 অনুপাত, এরকম অনুপাত দিয়ে ক্ষেত্রফল বের করতে বলে অনেকে ভয় পেয়ে যায়। তো আমি আশা রাখতে পারি এরপর থেকে এরকম টাইপের অঙ্ক দিলে তোমরা কখনোই ভয় পাবে না, কারণ আমরা এর আগের চ্যাপ্টারে অন্তর্বিভক্ত আর বহির্ভুক্ত দিয়ে খুব সুন্দর করে আমরা টপিকসগুলো শিখে এসেছি। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। আমাদের পরবর্তী টাইপটির নাম হচ্ছে সমরেখ হওয়া শর্ত প্রয়োগ করে আমরা কোন কোন টাইপের ম্যাথ করতে পারি। এখন প্রথমে আমি তোমাকে বলে দিই যে আসলে এখানে সমরেখ বলতে তারা কি বোঝাচ্ছে। আমি তোমাকে প্রথমে বললাম যে তোমাকে আমি 3টা বিন্দু দিয়ে দিলাম, তুমি এখান থেকে কি গঠন করতে পারবে? তুমি বলো ভাইয়া 3টা বিন্দু দেওয়া থাকলে নর্মালি আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারি। হ্যাঁ ভাইয়া, এখান থেকে আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারতেছি। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তুমি এখন ইজিলি বের করে ফেলতে পারবে। এবার আমি তোমাকে বলি ঠিক আছে ভাই, আমি তোমাকে এখন আবারও তোমাকে আমি 3টা বিন্দু দিয়ে দিলাম। তো এগুলো ভাই 3টা বিন্দু মানে ত্রিভুজ গঠন করা যাবে। বা তুমি যখন ত্রিভুজটা গঠন করতে গেলা তখন তুমি দেখলা এটা তো ত্রিভুজ হলো না, এটা সোজা একটা রেখা হয়ে গেল। অর্থাৎ 3টা বিন্দু দেওয়া থাকলে যে তোমার ত্রিভুজ উৎপন্ন হবে এমন কিন্তু কোনো কথা নাই। এই 3টা বিন্দু দিয়ে তোমার কিন্তু একটা রেখা তৈরি হইতে পারে, যেটাকে আমরা বলি কি বলতো যে সমরেখ। অর্থাৎ 3টা বিন্দু একই রেখা থাকলে তাকে আমরা সমরেখ বলে থাকি। বাট এখানে কিন্তু 3টা বিন্দু তুমি ত্রিভুজ গঠন করতে পারতেছো, বাট এখান থেকে তুমি কিন্তু কোনো ত্রিভুজ গঠন করতে পারতেছো না। তো আমি যদি তোমাকে বলি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, তুমি বলো ভাই এখানে কিছু না কিছু একটা হবে, ক্ষেত্রফল কিছু না কিছু একটা হবে। বাট আমি যদি তোমাকে বলি যে আমি তো তোমাকে 3টা বিন্দু দিয়ে দিছি, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? তুমি বলো ভাইয়া এটার ক্ষেত্রফল তো শূন্যের সমান হবে। কেন? কারণটা হচ্ছে আপনার যেহেতু 3টা বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ গঠিত হয় নাই, তার মানে এর ক্ষেত্রফলটা অবশ্যই শূন্য হবে। সো আমরা এই জিনিসটা মনে রাখবো যে আমার 3টা বিন্দু যদি একই রেখার উপরে থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে কি শূন্যের সমান। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল একটা আন্ডা হবে। এখন আমাকে প্রশ্নের মধ্যে বলছে দেখাও যে এই যে 3টা বিন্দু আছে এই 3টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত। তাহলে এখন আমি জিনিসটা কিভাবে প্রমাণ করতে পারি? ভাই এটাতে আপনি একটু আগে বলে আসলেন যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 সমান হয়ে যায় তাহলে তো সেটা আপনার অবশ্যই কি যে 3টা বিন্দু একটা রেখায় আছে। তাহলে চলো আমি এখন সেটা দিয়ে প্রমাণ করাচ্ছি। আমি তোমাকে এখানে ডিরেক্ট বললাম যে ক্ষেত্রফল, আমি এখানে ক্ষেত্রফলটা বের করবো। এই ক্ষেত্রফলটা কি আসে? হাফ -1 3 2 9 -3 -1, আর এখানে তোমাকে আমি কি লিখতে শিখাইছি বলো তো? 1 1 1 1। ওকে, লিখলাম। এর পরবর্তী লাইনে আমাকে অবশ্যই 0 বানাতে হবে, কারণ 0 বানালে আমার অঙ্কটা খুব সহজ হয়ে যায়। তাই 0 বানানোর জন্য কি করতে বলছিলাম? R1 থেকে R2 কে বিয়োগ করে R1 প্রাইমে বসাবে, আর R2 থেকে R3 কে বিয়োগ করে R2 প্রাইমে বসাবে। ওকে, বসাই ফেলি। এটা থেকে এটাকে বিয়োগ করলে হয় -3 -6 0 5, এখানে হবে 10, এখানে হবে 0, এবং 3 নাম্বার সারিটা তোমাকে আগের মতোই রাখতে হচ্ছে। গুড। এখন আমি ভাইয়া 0 পেয়ে গেছি, তার মানে এখন আমাকে এই বরাবরই বিস্তৃতি করতে হবে, যেহেতু এটা আপনি আগে শিখাইছেন। ওকে, তাহলে আমি এখন 0 0 নিব না, জাস্ট 1 নিব। 1 কে নেওয়া মানে তার সারি কাটতে হবে, তার কলাম কাটতে হবে। কাটার পরে আমি পরবর্তীতে পাচ্ছি হচ্ছে 1 নিলে -3 আর 10 কে গুণ করলে ডিরেক্ট গুণ করে ফেলবা, কারণ আমরা এখন বড় হয়ে গেছি। তাহলে হবে -30 মাইনাস আর আগের মাইনাস মিলে হচ্ছে +30। হাই সর্বনাশ, এটা কি হলো? হাফ ইন্টু 0, তার মানে 0।
অর্থাৎ ক্ষেত্রফল যেহেতু আমার 0 চলে আসছে, তাহলে আমি কিন্তু বলতে পারি যে আমার যে 3টা বিন্দু দেওয়া আছে এই 3টা বিন্দু একই রেখায় আছে। কারণ একটু আগে আমরা শিখে আসলাম যে বিন্দুগুলো যদি একই রেখার মধ্যে থাকে তাহলে এখানকার ক্ষেত্রফলটা হবে 0-এর সমান। সো যেহেতু আমার ক্ষেত্রফল 0, এখন আমি লিখতে পারি যে যেহেতু 3টা বিন্দু দ্বারা ক্ষেত্রফল 0 আসছে, তার মানে এই 3টা বিন্দু একই রেখায় অবস্থিত। জাস্ট তুমি লাইনটা শেষে লিখে দিলা, তারপর তুমি লিখবা কি শুট। তো আশা করি এরকম টাইপের প্রশ্ন আসলে তোমরা ইজিলি প্রমাণ করে দেখিয়ে দিতে পারবে। সমরেখ সংক্রান্ত আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথের মধ্যে চলে এলাম। তো এই ম্যাথটিতে কি বলা হয়েছে চলো একটু দেখে আসি। তোমাকে বলা হয়েছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু, অর্থাৎ একটা ত্রিভুজে তোমাকে 3টা শীর্ষবিন্দু দিয়ে দেওয়া আছে, ওকে, হলে তার ক্ষেত্রফলটা নির্ণয় করো। ভালো, এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে? আচ্ছা, এটা আমার পরের হিসাব, এটা পরে দেখি, এটা আমার দেখার দরকার নাই। বাট আমাকে আগে এতটুকু জিনিস বের করতে হবে যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। চলো আমরা সেটা ক্ষেত্রফলটা একটু বের করে ফেলি। তা আমরা সূত্র তো জানি, তাই না, যে হাফ লিখতে হবে, দেন আমাদেরকে বিন্দুগুলো লিখতে হবে 2 - 1 a + 1 a - 3। এখানে কিন্তু ক্যালকুলেশনের একটা ব্যাপার স্যাপার আছে এবং অ্যান্সারও কিন্তু একটু ঝামেলা আছে, এবং আমরা জানি এখানে 1 1 1 লিখতে হবে। এর পরবর্তী লাইনে আমি তোমাদের অবশ্যই বলেছিলাম যে তোমাকে বিয়োগ করে যেটাকে 0 0 আনতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে ভাইয়া r1 - r2 ইকুয়াল টু হচ্ছে r1 প্রাইম, আর এখানে হচ্ছে r2 - r3 ইকুয়াল টু হচ্ছে কি r2 প্রাইম। তা চলো সে কাজটা একটু করে ফেলি যে 2 - a - 1, তার মানে এখান থেকে বলা যায় যে আমার 1 - a আসবে। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে 1 - a। এরপর আমার -1 - a + 3, তুমি এভাবে একটু হাতে কলমে করে নিতে পারো যেন একবারে হয়ে যায়। তাহলে আমি এখান থেকে বলতে পারি কিন্তু -a + 2, -a + 2, 1 থেকে 1 গেলে কত হবে? 0 হবে। এরপর আমাকে এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে হবে আমার a + 1 - a - 2, তাহলে a কাটা, তাহলে এখানে অনলি -1 দাঁড়াচ্ছে। এটা থেকে তুমি যদি এটাকে বিয়োগ করো তাহলে তোমার দাঁড়াচ্ছে কত বলতো? -3, এখানে কত? 0। এবার আর কি, আর তো কিছু করার নাই, তাহলে এটা বসিয়ে দাও। এর পরবর্তীতে আমরা কি শিখছিলাম দেখো, যে আমাকে 0 বরাবর বিস্তৃতি করতে হবে। তাই 0 বরাবর বিস্তৃতি করলে আমি এখানে 1 পাচ্ছি, 1 এ কি বলতো? কলাম, আর কি বলতো? সারি কাটাকাটি। তাহলে আমার শেষ পর্যন্ত কে থাকতেছে দেখো তো? হাফ। এই জিনিসটাকে আমি একটু সাজায় লিখি। তাই সাজায় লিখলে আমার কি হচ্ছে? 1 - a, তারপর হচ্ছে তোমার 2 - a, অত আমি সাজায় লিখলাম 1 - a 2 - a। আর ভাই এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে আমার যেহেতু এটা নির্ণায়ক, তার মানে আমি যে কোনো একটা সারি থেকে আমি কিন্তু মাইনাস কমন নিতেই পারি। তাহলে আমি সামনে একটা মাইনাস কমন নিয়ে নিলাম আমার অঙ্কটাকে সহজ করার জন্য, 1 আর 3। ওকে, আমি জিনিসটাকে এভাবে রাখলাম, অর্থাৎ আমি এই সারি থেকে একটা মাইনাস কমন নিচ্ছি। কারণ আমরা কিন্তু জানি যে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি বা কলাম থেকে কমন নেওয়া যায়। ওকে, তাহলে -1/2, এখন আমরা এখানে গুণ করে দিই যে 3 - 3a - 2 + a। ওকে, তাহলে আমার এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে -1/2 তোমার 1 - 2a। এরপর আমি যাচ্ছি এইখান থেকে আরও একটা মাইনাস কমন নিতে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +a 2a - 1। এটাকে তোমরা অনেকে অ্যান্সার বলে দিবে, তুমি এটাকে যে নিয়মে করো না কেন, কিন্তু তুমি বইয়ের মধ্যে দেখবা যে এখানে একটা নির্ণায়ক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ মডুলাসের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণটা অ্যাকচুয়ালি এই যে এ আছে, এই এ এর মানটা কিন্তু প্লাসও হইতে পারে, আবার কি বলতো মাইনাসও হতে পারে। অর্থাৎ আমার যে এ আছে এর মানটা কত এটা আমরা নিজেরাও জানি না। এ কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো একটা হতে পারে। অর্থাৎ রিয়েল নাম্বার বলতে কি, যেটা মাইনাসও হইতে পারে। তো তোমার এটা -2 হলো, তো আমার জিনিসটা কি হতে হবে? -4 - 1। তার মানে আমার পুরো ক্ষেত্রফলে কিন্তু নেগেটিভ চলে আসতেছে। তো তখন তাকে আমি ধরে পজিটিভ বানিয়ে দিলাম। আবার যদি আমার এর মানে যদি প্লাস হয়, ধরেন +2, তাহলে 4 থেকে 1 গেলে কত? 3 হয়, তার মানে 3/2। তো জিনিসটা তখন কিন্তু কি বলতো? পজিটিভ চলে আসতেছে। তার মানে অ্যাকচুয়ালি এর মানটা আমার পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা আমরা কেউ জানি না। তাহলে আমি কি করতে পারি? আমি পরবর্তী লাইনে গিয়ে হাফ মডুলাস অফ 2a - 1 দিয়ে বলবো এটাই হচ্ছে আমার কি বলতো? এই নির্ণায়কের ক্ষেত্রফল। ওকে, আমার নির্ণায়কের ক্ষেত্রফল বের হয়ে গেল। এখন তো আমাকে বলছে এর মান কত হলে বিন্দুগুলি সমরেখ হবে। তার মানে আমাকে যে 3টা বিন্দু দেওয়া আছে, এই 3টা বিন্দু কখন সমরেখ হবে? যখন এর মানটা বের করতে বলছে আমাকে। তো চলো আমরা এখন এর মানটা বের করে ফেলি। তো অঙ্কটা আসলে কঠিন কিছু না। তো জিনিসটা আমরা কিভাবে করবো দেখো, আমার এই যে ক্ষেত্রফলটা আমি একটু কষ্ট করে বের করে ফেলছি শর্ত মতে। এই যে কষ্টে পাওয়া আমার যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা হবে 0 সমান। ভাই 0 কেন লিখলেন? কারণ তোমাকে আমি বলে দিছিলাম ভাইয়া যে সমরেখ বলা মানে তার ক্ষেত্রফলটা হচ্ছে 0 সমান, ক্ষেত্রফল 0 সমান।
ওকে, তাহলে ভাইয়া পরবর্তীতে আপনি লিখবেন হচ্ছে টুয়াইজ এ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে অতএব এর মানটা হচ্ছে হাফ, অর্থাৎ আমি যদি এর মানটা জাস্ট হাফ বসাবো, যদি আমি হাফ বসাই দিই তাহলে আমার কিন্তু জিনিসটা কি বলতো জিরো চলে আসে। কেমনি ভাইয়া? কারণ তুমি দেখো হাফ ইন্টু টু ইন্টু হাফ মাইনাস হচ্ছে ওয়ান, টু টু কাটা, তার মানে হাফ ইন্টু হচ্ছে এখানে জিরো, তার মানে কি জিরো। অর্থাৎ আমার যদি এর মানটা শুধুমাত্র হাফ হয় তাহলে আমার এই পুরো নির্ণায়কটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এবং এর মানটা হাফ হলে বিন্দুগুলো কি বলতো সমরেখ হয়ে যাবে। তাহলে এই টাইপের যদি কখনো অঙ্ক আসে আমরা অবশ্যই আগে তার ক্ষেত্রফলটা বের করব, দেন ক্ষেত্রফলটাকে আমরা ইকুয়াল টু জিরোর সমান প্রমাণ করলে আমাদের কি বলতো আমাদের কাঙ্ক্ষিত এর মান বলুক বা কে বলুক বা যাই বলুক না কেন আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো। আমরা পরবর্তী টাইপে চলে এলাম। আমাদের পরবর্তী টাইপটি হচ্ছে ক্ষেত্রফলের শর্ত প্রয়োগ। তো এই টাইপের অঙ্কগুলো আসলে খুবই একটা মজার, যে তোমাকে আসলে যে তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিবে, তারপর তারা তোমাকে ক্ষেত্রফলের মানটাও বলে দিবে, দেন তোমাকে তারা কোনো কিছু একটা প্রমাণ করতে বলবে। এরকম প্রশ্ন অনেক অনেক পাবে বইয়ের মধ্যে। ওকে, তাহলে আমরা প্রথমে একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমার এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেটাকে আমি নির্ণায়কের মাধ্যমে একটু বের করে ফেলি, দেন ওইটাকে আমি বলবো ইকুয়াল টু হচ্ছে কত 6, সেটা পরে। বাট আমাকে তিনটা বিন্দু দিচ্ছে, আমি আগে এখান থেকে ক্ষেত্রফলটা একটু বের করার চেষ্টা করি। তাহলে আমি লিখবো হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখবো, ওই পাশে না লিখে আমি এটাকে এই পাশে লিখি। ওকে, তাহলে হাফ লিখবো, দেন আমি বলবো হচ্ছে এক্স ওয়াই 1 2 2 1 দেন 1 1 1। ওকে, আগের বারের মতোই আবারও আগের মতো আমি কি বলবো বলতো, যে আমি এখানে r1 মাইনাস r2 ইকুয়াল হচ্ছে r1 প্রাইম, আর r2 মাইনাস r3 ইকুয়াল হচ্ছে কি বলতো r2 প্রাইম। ওকে, তাহলে আসে বিয়োগ করি, x থেকে 1 গেলে হচ্ছে x মাইনাস 1, y মাইনাস 2 0, তারপর হচ্ছে এখানে মাইনাস 1 1 0, দেন আবার 3 নাম্বারটা আগের মতোই থাকতেছে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা ভাইয়া এই বরাবর বিস্তৃতি করব। তাহলে 0 0 নেওয়া দরকার না, 1 কে নিব, এইভাবে কাটবো, এমনি কাটবো। ওকে, তাহলে এখান থেকে তোমার আসবে হচ্ছে হাফ। ওকে, আমি একবারই করে ফেলি, x মাইনাস 1 এর সাথে 1 কে গুণ করলে হবে x মাইনাস 1, দেন আমি এটার সাথে গুণ করব, সেটা হচ্ছে আমার কি প্লাস y মাইনাস 2। ভাইয়া কেমনে? কারণটা হচ্ছে ভাই একটা তো আমার আগে থেকে মাইনাস আছে, তার মানে মাইনাস 1 দিয়ে যখন y কে গুণ করবো মাইনাস y, আগে থেকে মাইনাস মানে প্লাস, মাইনাস মাইনাস আগের মাইনাস, তিনটা মাইনাস মিল হবে মাইনাস। ওকে, হয়ে গেছে। তাহলে হাফ এখানে তোমার হচ্ছে কত দেখো তো, যে x প্লাস ওয়াই মাইনাস হচ্ছে কত 3। তো আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি ক্ষেত্রফলটা বের হয়ে গেল, যে হাফ x প্লাস ওয়াই মাইনাস হচ্ছে কত 3। এরপর আমি কি বলতে পারি, এরপর আমি বলতে পারি হচ্ছে শর্ত মতে হাফ x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 6। কেন? কারণ তার ক্ষেত্রফল কত বলতো 6। ওকে, এর পরবর্তী লাইনে গিয়ে তুমি বলো x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 12। লাস্ট লাইনটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 15, এবং এটাই তোমাকে কিন্তু তারা প্রুভ করতে বলছিল। তা আমি আশা রাখতে পারি যে এই টাইপে যখন তোমাকে ম্যাথ দিবে তুমি কিন্তু খুব দ্রুত আগে তার ক্ষেত্রফলটা বের করবে, দেন ক্ষেত্রফল ইকুয়াল টু এই ক্ষেত্রফলটা লিখবে, দেন তোমাকে যা প্রমাণ করতে বলবে সেটা নিমিষেই চলে আসবে। ক্ষেত্রফলে শর্ত প্রয়োগ সংক্রান্ত আমরা আরেকটি ম্যাথে চলে এলাম। তো এই ম্যাথটা দেখতে অনেকে ভাবে যে অনেক কঠিন বুঝি, কারণ আলফা বিটা এইসব কি দিচ্ছে, আসলে এত কঠিন না। তোমাকে বলা আছে যে একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, দেন তোমাকে বলতে দেখাও যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটি ক্ষেত্রফলের মান সবচেয়ে বড় মানটি বের করো। তো আমার এত কিছু দরকার নেই, আমাকে যেহেতু তারা তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিচ্ছে আমি আগে সেখান থেকে ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে চলো আমরা আগে ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে আমরা বলবো যে ত্রিভুজ ABC, আমি ABC নাম দিলাম, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। ওকে, তাহলে ক্ষেত্রফলটা কীভাবে বের করবো, হাফ দিব, তারপর বলবো হচ্ছে 0 0, আমার হচ্ছে a cos বিটা মাইনাস হচ্ছে a sin বিটা, আর এখানে হচ্ছে আমার a sin আলফা, আর এটা কি বলতো a cos আলফা 1 1 1। পরে আমি আগের নিয়মে করতেছি। তো আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি 0 0 বানানোর দরকার নেই, কারণ আমাকে অলরেডি 0 0 দিয়ে দিছে। তো আমি যখন এই বরাবর বিস্তৃতি করি তাহলে আমি 1 এর কলাম এবং সারি কেটে দিব। কেটে দেওয়ার পর আমার কি থাকে একটু লক্ষ্য করো, কেটে দেওয়ার পর আমার থাকতে হচ্ছে a cos বিটা আর a cos আলফা, তার মানে a স্কোয়ার cos আলফা ইন্টু cos বিটা। আমি অনেককে লক্ষ্য করছি যে আসলে চোখের ভুলের জন্যই cos আলফা cos বিটা এটাকে cos বিটা বা cos আলফা চিন্তা করে বলে a স্কোয়ার cos স্কোয়ার আলফা বা a স্কোয়ার cos স্কোয়ার বিটা। এটা কিন্তু না ভাইয়া, এটা হলো আলফা কোণ, এটা হলো বিটা কোণ, তার মানে কোণগুলো আলাদা, তুমি এখানে স্কোয়ার করতে পারবে না। তার মানে a আর a স্কোয়ার করবে a স্কোয়ার, বাট বাকিগুলো তোমাকে গুণ আকারে লিখতে হবে।
এরপরে আমাদের একটা মাইনাস দিলাম, বাট এই মাইনাস আর এই আর গুণের ক্ষেত্রে যে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে আবার একই রকমভাবে বললাম যে এ স্কোয়ার সাইন আলফা ইন্টু হচ্ছে সাইন বিটা। ওকে, পরবর্তী লাইনে গিয়ে তুমি কিন্তু অবশ্যই এখান থেকে তুমি এ স্কোয়ার কমন নিতে পারো। তাহলে এ স্কোয়ার কমন নিলে তুমি পাবে হচ্ছে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা তুমি বলতে পারলে। ওকে, এরপর আমি কি করতে পারি ভাইয়া, এরপরে তুমি ছোট্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সূত্র এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। অর্থাৎ ত্রিকোণমিতির সূত্র তোমাকে কখনোই ছাড়বে না, বা আমি যেহেতু এখনো ত্রিকোণমিতি শুরু করি নাই, কিন্তু আমি তোমাকে ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু বলে দিচ্ছি, এগুলো কিন্তু আবার আমরা ওখানে গিয়ে রিভিশন দিব। তো কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটার ত্রিকোণমিতির সূত্র হচ্ছে কজ আলফা মাইনাস বিটা, কজ আলফা মাইনাস বিটা। এটা তোমার বইয়ের মধ্যে আসছে হচ্ছে কজ এ মাইনাস বি দিয়ে। কজ এ মাইনাস বি মানে হচ্ছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, এখন আমার শেষ পর্যন্ত আসলে হচ্ছে এই লাইনটা যে হাফ এ স্কোয়ার কজ আলফা মাইনাস বিটা। এখন আমার এই যে কজ আলফা মাইনাস বিটা আছে, এই মানটা কিন্তু আমার প্লাসও আসতে পারে, আবার কিন্তু কি বলতে মাইনাসও আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, বাট আমি একজ্যাক্টলি জানি না যে আমার প্লাস আসবে নাকি মাইনাস আসবে। এই জন্য আমি এখানে অবশ্যই মডুলাস চিহ্ন দিয়ে দিলাম যে আমার, তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো অঙ্কের অ্যান্সার, যে হাফ এ স্কোয়ার এখান থেকে আমার যে কোনো মানে আসতে পারে। তো আমার অঙ্ক শেষ। এরপরে তারা আমাকে ঝামেলা করছে যে এই আলফা ইকুয়াল টু বিটা আমাকে এটা প্রমাণ করতে হবে। জিনিসটা বুঝো যে আলফা ইকুয়াল টু বিটা এটা তারা বলে দেয় নাই, তোমাকে আলফা ইকুয়াল টু বিটা এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি কিভাবে প্রমাণ করতে পারি? আমি জানি যে কজের ক্ষেত্রে যে কজের সর্বোচ্চ বা কজের যে রেঞ্জটা আছে সেখানে সর্বোচ্চ মানটা কত, কজের সর্বনিম্ন মানটা হচ্ছে -1 আর সর্বোচ্চ মানটা কি হবে বলতো +1। তাহলে আমি এখানে এখন এতটুকু বলতে পারি যে কজ আলফা মাইনাস এই যে বিটা আছে, অর্থাৎ কজের এই যে কোণটা আছে, এই কোণে সর্বোচ্চ মানটা হচ্ছে 1। আর তুমি বলে ভাই কেন আপনি সর্বোচ্চ মানটা নিলেন? কারণ তোমাকে বলে দেওয়া হয়েছে সবচেয়ে বড় হবে, সবচেয়ে বড়। এই জন্য আমি আমার এই যে কোণটা দেওয়া আছে এই কোণটা ইকুয়াল আমি 1 ধরছি, যেটা আমাকে প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় বলছে। ওকে, তাহলে পরবর্তী তুমি লিখবা হচ্ছে কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, বলতো কজ কত ডিগ্রির মান সবচেয়ে বড় হয়ে থাকে? নর্মালি আমরা জানি কজ 0 ডিগ্রির মান হচ্ছে সবচেয়ে বড় হয়ে থাকে 1। ঠিক আছে ভাইয়া। এরপরে ভাইয়া তুমি কজ আর কজ বাদ দিয়ে দাও, তুমি পাবে হচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 0। তাহলে আলফা ইকুয়াল হচ্ছে বিটা। তার মানে দেখো এটাই কিন্তু আমাকে তারা প্রুভ করতে বলছে যে তোমার ত্রিভুজটার ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে যদি আলফা ইকুয়াল টু বিটা হয়। আসলে কিন্তু সেটাই, যে আলফা ইকুয়াল টু বিটা হলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলতো সবচেয়ে বড় বলছিলাম। তো যাই হোক, আমার এই প্রমাণ করা শেষ। তার মানে আমার কিন্তু অঙ্ক এখনো শেষ হয় নাই। আমাকে প্রথমে তারা ক্ষেত্রফলটা আমি আগে বের করছি, দেন আমি প্রমাণ করলাম যে হ্যাঁ আলফা ইকুয়াল টু বিটা হলে ক্ষেত্রফলটা বড় হয়। এবার তারা আমাকে বলছে যে সবচেয়ে যে বড় মানটা আছে এই বড় মানটা আমার বের করতে হবে। তার মানে এই প্রুফ করে তোমাকে থেমে থাকা যাবে না। এরপর তোমাকে কি করতে হবে? এরপর তোমাকে এটাকে বলতে হবে যে বড় মানটি কত হবে। আসলে এখানে তেমন কিছুই না, তুমি এই যে ক্ষেত্রফলটা একটু আগে কষ্ট করে নিয়ে আসছো, হাফ এ স্কোয়ার কজ আলফা মাইনাস বিটা, যে তুমি একটু আগে কষ্ট করে নিয়ে আসছো, এখানে তুমি এখন বলবা যে আলফা ইকুয়াল টু বিটা হলে এই বিটার জায়গায় তুমি এখন আলফা বসিয়ে দেবে। তাহলে হচ্ছে তোমার কজ এ স্কোয়ার আলফা মাইনাস আলফা মানে কত হচ্ছে 0, মানে কজ 0 মানে কত হচ্ছে 1, তার মানে হচ্ছে হাফ এ স্কোয়ার। তার মানে আমার সবচেয়ে যে বড় মানটা সেটা হচ্ছে কি বলতো হাফ এ স্কোয়ার। তাহলে আমার এখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে একটা প্রুফ করতে বলছে, আর একটা কি বলতো মান বের করতে বলছে। তো এটা দেখে অনেকে ভয় পায়, তো আশা করি এরপর থেকে এরকম টাইপের অঙ্ক দিলে তোমার মধ্যে আর ভয় জিনিসটা আসবে না। এরপর আমরা চলে এলাম সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা টাইপের মধ্যে, সেটা হচ্ছে আমাদের রেখাংশ যে অনুপাতে বিভক্ত করে। তো এই টাইপের অঙ্ক অনেকে স্কিপ করে যায় একটু কঠিন ভেবে, বাট তুমি যদি জিনিসটা বুঝতে পারো তাহলে একেবারে সহজ একটা অঙ্ক। তোমাকে বলা হয়েছে যে এ বি সি ডি 4টি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে সিডি কে এ বি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে সেটা তোমাকে বের করতে হবে। তো এটা তুমি নর্মালি করতে পারো, বাট আমি চাচ্ছি যে এই অঙ্কটার জন্য, স্পেশালি এই অঙ্কটার জন্য আমি একটু ফিগারটা ঠিক মতন আর্ট করবো। তাহলে আমার এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,-1। তাহলে 0,-1 যদি হয় তাহলে এটা অ্যাকচুয়ালি তোমার এরকম কোন একটা পয়েন্টে আছে। তাহলে আমি এটা পয়েন্টের নাম দিলাম হচ্ছে 0,-1। এরপর তোমাকে বলা হয়েছে 15,2। 15,2 বলতে অ্যাকচুয়ালি প্রথম চতুর্ভাগে আছে। তো এটা হচ্ছে আমার 15, হচ্ছে কত 2। তাহলে এখন তুমি এ আর বি কে তুমি যোগ করে দিতেই পারো। এ আর বি আমি যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম। এবার আমাকে সিডি এটা -1,2, তার মানে অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে।
লেটস সি -1, 2 4, -5 এটা অ্যাকচুয়ালি কয় নাম্বার চতুর্ভাগে? 4 নাম্বার চতুর্ভাগে। তাহলে আমি 4 নাম্বার দিলাম যে 4, -5। এখন আমি চাচ্ছি যে এইটাকে যোগ করে দিতে, এই যে যোগ করে দিলাম। এখন তুমি ঠিক মতো আর্ট করতে পারলে যে সুন্দর, বাট আমি এটা নর্মালি আর্ট করলাম। এখন আমাকে প্রশ্ন বলা হয়েছে যে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করছে তার স্থানাঙ্ক বা তা নির্ণয় করো, অনুপাতটা নির্ণয় করো। তার মানে অ্যাকচুয়ালি এখানে সিডি রেখার অনুপাতটা নাকি এবি রেখার অনুপাতটা বের করতে বলা হয়েছে, এটাই হচ্ছে প্রধান প্রশ্ন। মনে রাখবা বলছে সিডি কে এবি রেখাটি, তার মানে এই এবি রেখাটা, এই এবি রেখাটার অনুপাত বের করতে হবে, এটার অনুপাত তোমাকে বের করতে হবে। বা যদি প্রশ্ন বলা থাকতো যে এবি কে সিডি রেখাটি, তখন তুমি মনে করতে হবে যে সিডি এটা কোন অনুপাতে বিভক্ত করছে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, তো আমি এখন আমার টার্গেট আমি বুঝে গেলাম যে আমার এবি এর অনুপাতটা বের করতে হবে। এখন আমি লক্ষ্য করছি আমার এবি রেখা আর সিডি এই যে রেখাটা আছে এদের কিন্তু একটা কি বলতো ছেদবিন্দু আছে, তাহলে পি। তাই আমার এখন পি বিন্দু স্থান করে বের করতে হবে। তা আমি এখন পি বিন্দু স্থানাঙ্ক অনেকভাবে বের করতে পারতাম, যে সিডি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ, দেন তার ছেদবিন্দু বের করতে হবে, বাট একটু টাইম লাগবে। তো আমি এটাকে নর্মালি কিভাবে চিন্তা করতে পারি, আমি এটাকে বলতে পারি হচ্ছে যে k:1 অনুপাতে এটা অন্তর্বিভক্ত করছে। তো আমি এটাকে এইভাবে করলাম, আমি বললাম যে এটা হচ্ছে আমার কে আর এটা হচ্ছে আমার কি 1, অর্থাৎ এই পি বিন্দুটা সিডি রেখাকে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। তুমি বলতে পারো ভাই এর আগে আপনি সবসময় এম আর এন দিয়ে শিখেছেন। হ্যাঁ ভাইয়া, তুমি এখানে এম আর এন দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। এম এন দিয়ে করো, k1 দিয়ে করো, আমি দুটাই বলছিলাম, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তাহলে চলো আমরা এখন পি বিন্দু স্থানাঙ্ক বের করি। তাহলে আমার পি বিন্দু স্থানাঙ্ক আমি ধরলাম হচ্ছে x, y। তো আমি আগে পি বিন্দু স্থানাঙ্ক বের করবো। তাহলে x = হচ্ছে আমার k+1, k+1, y = হচ্ছে k+1, k+1। এটা আমি লিখে ফেললাম। ওকে, এরপরে আমি বলছিলাম যে এখানে যদি কে নিচ্ছ, তার মানে এই পি এর জন্য x2 হচ্ছে এখানে কত 4, তাহলে এখানে 4 নিবা, আর x1 কত এখানে -1, তাই না? তার মানে অ্যাকচুয়ালি কি বলতো মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এখানে -1 লিখলেই চলবে, কারণ 1 আর -1 গুণ করলে -1। ওকে, ঝামেলা শেষ। তাহলে আমি উপর থেকে সুন্দর করে লিখতে পারি 4k - 1 k+1, শেষ। এবার আমি y এর জন্য আসি। y এর জন্য আমার কি করতে হবে, আগে y2। তো এটা যদি k:1, তার মানে y2 হচ্ছে এটা, y1 হচ্ছে এটা। তাহলে আমি বললাম -5 আর ওখানে কত 2, তাহলে আমার -5k + 2 ডিভাইড বাই কি k+1। তাহলে অ্যাকচুয়ালি আমার কিন্তু x আর yটা বের হয়ে গেছে। ওকে, কমপ্লিট। তাহলে xy আমি এখন লিখতে পারি হচ্ছে 4k - 1 k+1, -5k + 2 ডিভাইড বাই হচ্ছে k+1। তো আমার এটা অ্যাকচুয়ালি কে বলতো x, y। এখন আমি কি করব, আমি বিন্দুটাকে আগে লিখে রাখি দিলাম। এখন আমি লক্ষ্য করতেছি যে আমাকে তো বের করতে বলা হয়েছে যে এবিটা কোন কোন অনুপাতে বিভক্ত, এটা আমাকে বের করতে বলা হয়েছে। তো আমার অ্যাকচুয়ালি এখন আর সিডির এখানে কোনো কাজ কাম নাই। এখন আমি কি করতে পারি, এখন এখানে আমি ছোট্ট একটা কাজ করতে পারি। সেটা কি কাজ করতে পারি, তুমি একটু চিন্তা করে দেখো, আমার এই যে এ বিন্দুটা আছে, আমার পি বিন্দুটা আছে, আমার এই যে বি বিন্দুটা আছে, এই এ পি বি, আমি বললাম যে ত্রিভুজ এ পি বি। কেন ত্রিভুজ এপিবি? কারণ আমরা একটু আগে শিখেছিলাম যে তিনটা বিন্দু যদি একই রেখা থাকে তা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, কিন্তু সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কি 0 সমান। তাই বললাম যে ত্রিভুজ এপিবি = হচ্ছে কি 0। তো চলো আমরা এখন ত্রিভুজ এপিবিটা বের করে ফেলি = 0 দিয়ে। তাহলে আমি বললাম যে হাফ 0, -1, 0 - 1, তারপর হচ্ছে xy। তো ভাই কেন xy লিখলাম, ভাই এটা তো বিশাল বড় বিন্দু, আমি পরে বসাবো, বাট আমি xy বসাবো। তারপর কত 15, 2, আর এটা কত আমার 1, 1, 1, এটা তোমাকে এটাকে বলা হয়েছে। ওকে, এখন তোমাকে কি বলা হয়েছিল বলো তো, যে অবশ্যই আমার 0-র পরিমাণ বেশি লাগবে, এই জন্য তোমাকে বলা হয়েছিল তুমি সারি থেকে সারিকে বিয়োগ করবা। কারণ r1 - r2 = হচ্ছে r1 প্রাইম, আর এটা হচ্ছে r2 - r3 = কি বলতো r2 প্রাইম। তাহলে আমরা সেই কাজটা করে ফেলি। 0 থেকে x গেলে হচ্ছে -x, -1 থেকে y গেলে -1 - y 0, এখানে হবে x - 15, y - 2 0, 15, 2, 1। ওয়াও, তাহলে আমার এই যে 0, 0 জিনিসটা কি চলে আসছে। তাহলে এখন আমি এখানে কি করতে পারি, এখন আমি এই 0 বরাবর কি করতে পারি, বিস্তৃতি করতে পারি। তাহলে চলো আমরা এখন 0 বরাবর একটু বিস্তৃতি করে ফেলি। তা আমার কিন্তু এটা এখন আর কোনো দরকার নাই, কারণ আমি অলরেডি প্রশ্ন জেনে ফেলছি যে আমার আসলে প্রশ্নের মধ্যে আমাকে বের করতে বলা হয়েছে যে এই পি বিন্দুটা এবি কে কোন কোন অনুপাতে বিভক্ত করছে।
জিরো বারো বিস্তারিত করলে 1কে নিয়ে কাজ করব, সারি আর কলাম কেটে দিব। তাহলে আমার শেষ পর্যন্ত থাকতে হচ্ছে হাফ মাইনাস এক্স দিয়ে তুমি এটাকে গুণ করে দাও, যে মাইনাস এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস হচ্ছে কি 2x। এবার তুমি এক্স মাইনাস 15 দিয়ে এটাকে গুণ করে দিবে। তাহলে আমার হচ্ছে কত দেখো তো, যে প্লাস এক্স মাইনাস এক্স ওয়াই, মানে প্লাস এক্স ওয়াই মানে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে এখানে। তারপর হচ্ছে আমার মাইনাস 15 মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 15 হবে, তিনটা মাইনাস এক্স এর গুণ, মাইনাস 15 আর মাইনাস ওয়াই। তাহলে আমার এখানে হচ্ছে কত বলতো, মাইনাস 15 ওয়াই। ওকে, আর ইকুয়াল টু জিরো তো তোমার থাকতেছেই, এটা কিন্তু মাফ নাই। ওকে, ইকুয়াল টু জিরো। তো এখন আমরা দেখি ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে। এটা কাটাকাটি, দেন আমার থাকতেছে হচ্ছে তোমার মানে এটা কাটাকাটি। ওকে, হাফ 2x আর x যোগ করলে হবে 3x মাইনাস 15y মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে জিরো। বলতে পারি x মাইনাস 3 দিয়ে ভাগ করলে হবে 5y মাইনাস 5 ইকুয়াল টু জিরো। এখন বলে ভাইয়া কিছুই তো আসলো না। ভাইয়া আমি তো এখানে এক্স ওয়াই নিয়ে আসছি, কিন্তু আমাকে তো অ্যাকচুয়ালি অনুপাতটা বের করতে বলা হয়েছে। তা আমি নিচেরটুকু মুছে দিচ্ছি, যেটা আমার দরকার পড়তেছে না। এখন দেখো যে এই যে এক্স ওয়াই আছে, এই এক্স ওয়াই বিন্দুটি তুমি কিন্তু আগে থেকে কষ্ট করে বের করে রাখছো, তো শেষে গিয়ে এখন তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখন তুমি এক্স আর ওয়াই জায়গায় ওই বিন্দুটা বসিয়ে দাও। 4k মাইনাস 1 কে প্লাস 1 মাইনাস 5 ইন্টু মাইনাস 5k প্লাস 2 ডিভাইড বাই হচ্ছে কে প্লাস 1 মাইনাস 5 ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমি এখানে কি করছি বলতো, আমি এখানে সোজা সপ্তাহ এই এক্স আর ওয়াই জায়গায় ওইটা বসিয়ে দিয়েছি। ওকে, এরপর আমি কি করতে পারি, এখানে কে প্লাস 1 নিচেও কে প্লাস 1, তার মানে আমি কে প্লাস 1 দিয়ে সবাইকে গুণ দিয়ে দিতে পারি। তাহলে আমার থাকতেছে হচ্ছে 4k মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এটা গুণ করে দাও 25k, দেন তুমি এটা সেটাকে গুণ করে দাও মাইনাস 10 মাইনাস এখানে কিন্তু কে প্লাস 1 দিয়ে গুণ দিবে, তাহলে হচ্ছে মাইনাস 5k মাইনাস 5 ইকুয়াল টু কত, জিরো। আর তুমি কে প্লাস 1 দিয়ে এখানে গুণ দিয়ে দিছো। দেন তুমি কি পাচ্ছ একটু দেখো, যে 25k আর 4k যোগ করলে কত 29k, তার থেকে 5 গেলে কত হবে 24k। ওকে, কে ঝামেলা শেষ। এবার মাইনাস 1 মাইনাস 10 মাইনাস 11 আর মাইনাস 5, তাহলে তোমার কত হচ্ছে বলতো মাইনাস 16 ইকুয়াল টু কত, জিরো। তাহলে কে ইকুয়াল টু তুমি পাচ্ছ হচ্ছে কত বলতো 16/24। তার মানে কে বাই 1 তো লেখাই যায়, তাই না? তাহলে অতএব কে ইস টু 1 ইকুয়াল টু, তুমি যেখানে ভাগ করো 8 দুগুণে 16 3 আসতে 24, তার মানে 2:3। অর্থাৎ আমার যে অনুপাতটা আমি ধরে নিয়েছিলাম k:1, সেই k:1 ইকুয়াল আমি কি পেয়ে গেছি বলতো 2:3। তারপরে আমরা বলতে পারি যে 2:3 অনুপাতে সেটা কি বলতো বিভক্ত করছে। তারপরে অ্যাকচুয়ালি এই টাইপের অঙ্ক যদি তোমাকে দেয়, তাহলে তুমি এটাকে নর্মালি যদি চিন্তা করো, তাহলে তুমি খুব সহজে কিন্তু অ্যান্সারটা বের করে ফেলতে পারবে। 3.3 চ্যাপ্টারের মধ্যে আমাদের যে সকল টাইপ ইম্পর্টেন্ট ছিল এবং যে সকল বেসিক তোমাকে দেওয়ার দরকার ছিল, আমি সবগুলো তোমাকে অলরেডি দিয়ে দিয়েছি। তো আশা করি এই চ্যাপ্টারে কোনো ম্যাথের মধ্যে তুমি আর আটকে যাবে না, যেগুলো আমাদের বোর্ডের মধ্যে সবচেয়ে বেশিবার এসেছিল বা 1-2 বার এসেছিল, আমি সবগুলো তোমাকে করিয়ে দিয়েছি অলরেডি। বাট বেশ কিছু অঙ্ক তোমাকে অবশ্যই বাসায় নিজ দায়িত্বে করতে হবে। বাট আমি তোমাকে যে টাইপগুলো শিখেছি সেই টাইপগুলোর মধ্যে অঙ্কগুলো আছে। তো প্রথম যে অঙ্কটা আছে, তুমি দেখবা যে এই অঙ্কটা আমি তোমাকে একটু আগে করিয়ে দিয়েছিলাম, বাট সেখানে কিন্তু শুধুমাত্র আমি তোমাকে এটা প্রমাণ করতে বলছিলাম যে x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 15। তোমাকে আমি এইটা জিনিস প্রমাণ করতে বলিনি। কিন্তু তুমি দেখবা যে তোমার বইয়ের মধ্যে অনেক অঙ্কের মধ্যে দুটা সমীকরণ প্রমাণ করতে বলছে। তো অনেকে বলে ভাই এই দুটা সমীকরণ আমি কিভাবে নিয়ে আসবো। তো মনে রাখবা যে তোমার শেষের দিকে যখন ক্ষেত্রফলটা বের হয়, তোমার ক্ষেত্রফলটা যখন বের হবে আর যখন তোমাকে তাদের দুটা সমীকরণ প্রমাণ করতে বলে, তখন তুমি অবশ্যই ক্ষেত্রফলটা এখানে একটা মডুলাস চিহ্ন দিয়ে দিবে। কারণ আমি আগে বলছিলাম যে তোমার এইখানে যে এক্স বা ওয়াই বা এ বা বি থাকে, সেগুলো আসলে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমরা কি করি বলতো, একটা মডুলাস চিহ্ন দিয়ে দিই। তাহলে হাফ মডুলাস এটা আমরা দিলাম। এখন এটা ইকুয়াল টু তোমাকে তারা কত বলছে বলতো 6 বলছে, তুমি 6 লিখলাম। বাট আগের অঙ্কটা মেবি আমার এরকম ছিল যে তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস 3 বা এরকম কিছু একটা ছিল। আর যাই থাক না কেন, ভিতরে একটা কিছু আছে। ইকুয়াল তুমি 6 বললা। এর পরবর্তী লাইনে তুমি কি বলছিলে বলতো, যে মডুলাস ইকুয়াল হচ্ছে 12, আর তার ভেতরে আমার অবশ্যই এটা ছিল এক্স প্লাস ওয়াই মাইনাস 3। ওকে, এরকম ছিল। তো আমি এখানে মডুলাসটা দেওয়ার কারণে
এই মডুলাসটাকে যদি এখন তুমি তুলে ফেলো তাহলে অবশ্যই তোমাকে ডান পাশে একটা প্লাস মাইনাস দিতে হবে। তাহলে আমি কিন্তু এখানে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 12। তো তুমি যদি এখন এখানে প্লাস নিয়ে কাজ করো তাই তুমি বাবা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, আর তুমি যদি এখন মাইনাস নিয়ে কাজ করো তাই তুমি বাবা হচ্ছে কি বলতো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি বলতো -9। বা তোমাকে যদি তাই কখনো একটা সমীকরণ প্রমাণ করতে বলে তুমি জাস্ট এখানে পজিটিভটা নিয়ে কাজ করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। সো আমরা মনে রাখবো যে আমাদের যখন তারা দুটো সমীকরণ প্রমাণ করতে বলবে তো অবশ্যই এখানকার একটা মডুলাস থাকবে। সেই মডুলাস ইকুয়াল টু আমরা যে 6 ধরি বা যাই বলুক না কেন সেটা ধরলে আমাদের কিন্তু এই মডুলাসটাকে তুলে দেওয়ার পর প্লাস মাইনাস আসবে। এই প্লাস নিয়ে কাজ করলে আমরা একটা ইকুয়েশন পাবো, আর মাইনাস নিয়ে কাজ করলে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে যাবো। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বাসায় নিজে থেকে করতে হবে, কারণ আমি একটু আগে এই অঙ্কটা করিয়ে দিয়েছি। ওখানে যদি আমার একটা প্রমাণ করতে বলছিল ওই জন্য ওখানে আমি কোনো মডুলাসটা ইউজ করি নাই। 2 নাম্বার ম্যাথ, এই 2 নাম্বার ম্যাথের মধ্যে তোমাকে 3টা শিশুবিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, বলতে তার ক্ষেত্রফলটা নির্ণয় করো। অবশ্যই আমরা ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে সমাধান করে ফেলতে পারবো। এরপর তোমাকে তারা বলছে যে বিন্দুগুলো সমরেখ হলে, অর্থাৎ তুমি যে ক্ষেত্রফলটা বের করছো ওটা ইকুয়াল তুমি 0 ধরবে। 0 যদি ধরো তাহলে তুমি এখানে টি এর দুটো মান পাবে, একটা হচ্ছে 2 আর একটা কি বলতো টি ইকুয়াল টু -1/2। এই 2 আর -1/2 এই দুটো তুমি যদি বের করতে পারো তাহলে বলে দেবা যে এই দুটো মানের জন্য ওই বিন্দুগুলো কি হবে সমরেখ হয়। আর সমরেখ মানে আমরা জানি যে ওই ক্ষেত্রফলটা ইকুয়াল টু কি ধরতে হবে 0 ধরতে হবে। তাহলে আশা করি আমাদের সরলরেখা 3.3 এই চ্যাপ্টারে প্রত্যেকটা টাইপ এবং প্রত্যেকটা টপিকস তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সরলরেখার নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে 3.4 এর মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সঞ্চার পথ, যাকে আমরা লোকাস বলে থাকি। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে সঞ্চার পথ, এই সঞ্চার পথটা কাকে বলে? আমি বোর্ডের মধ্যে খুব সুন্দর করে তার ডেফিনেশন বা সংজ্ঞাটা লিখে রেখেছি যে সঞ্চার পথ হচ্ছে নির্দিষ্ট শর্ত মেনে কোনো বিন্দুর চলার পথ। ভাই এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? তুমি এখানে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে নির্দিষ্ট শর্ত আর আরেকটা হচ্ছে কি যে কোনো একটা বিন্দুর চলার পথ। এই দুটো জিনিস তুমি যদি মেনটেন করে চলতে পারো তাহলে অবশ্যই তুমি একটা সঞ্চার পথ পেয়ে যাবে। তাহলে জিনিসটা কি দেখো, তুমি একটা বৃত্তের কথা চিন্তা করো। আমরা জানি যে বৃত্তের এটা হচ্ছে মূল বিন্দু, যাকে আমরা নাম দিলাম হচ্ছে ও। এখন বৃত্তের অবশ্যই কিন্তু কি থাকে বলতে কেন্দ্র আর ব্যাসার্ধ। তো আমি কেন্দ্রের কথাটা বলতেছি না, আমি জাস্ট ব্যাসার্ধের কথা বলতেছি। আমি বললাম যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 5 একক। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তো আমি এই জায়গাতে একটা বিন্দু পাচ্ছি, তার নাম আমি দিলাম হচ্ছে কি বলতে পি নামে একটা বিন্দু দিলাম। এখন তোমাকে সংজ্ঞার মধ্যে আমি খুব সুন্দর করে বলে দিচ্ছি, এখানে দেখো যে ও একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান 5 একক দূরত্বে অবস্থিত পি বিন্দুর ন্যায় সকল বিন্দুর সেট, এটা খুব ইম্পর্টেন্ট, সকল বিন্দুর সেট যে সঞ্চার পথ তৈরি করে তা একটি বৃত্ত। অর্থাৎ দেখো এই যে বৃত্তটা তৈরি হয়েছে, এই বৃত্তটা কিন্তু এরকম কোটি কোটি বলতে পারো যে বিন্দুর সমন্বয়ে কিন্তু তৈরি হয়েছে। এবং এই যে কোটি কোটি বিন্দু আছে, এইরকম যে কোটি কোটি বিন্দু আছে, সেই বিন্দুগুলো কিন্তু একটা শর্ত মেনটেন করে চলছে। এখন কোন সেই শর্তটা? সেটা হচ্ছে তাদের প্রত্যেকের ব্যাসার্ধ কিন্তু কি বলতো 5 একক। তুমি দেখো এখানে যে বিন্দুটা আছে সেটা কিন্তু এই যে ও বিন্দু থেকে এর দূরত্বটা কত বলতো 5 একক। আমি যদি এখানে পি বিন্দুর ন্যায় আরো একটা বিন্দু চিন্তা করি, তার নামে বললাম যে কিউ, তাহলে এই কিউটা কিন্তু ও বিন্দু থেকে 5 একক দূরত্বেই আছে। এই জন্য এখানে বলা হয়েছে যে পি বিন্দুর ন্যায় সকল বিন্দুর সেট যে সঞ্চারপথ তৈরি করে তা একটা বৃত্ত। তাহলে দেখো এরকম কোটি কোটি বিন্দু নিয়ে আমার যে সঞ্চারপথটা তৈরি করা হয়েছে তা একটা কি বলতো বৃত্ত। একই রকম ভাবে আমরা বলতে পারি যে এখানে আমি একটা তোমাকে বিন্দু দিলাম, এই বিন্দুটার চলার পথ নির্দিষ্ট একটা শর্ত মেনটেন করে যদি চলতে থাকে তাহলে আমরা ধরে নাও যে এরকম আমি আরেকটা বিন্দু পাইতে পারি, এই যে এরকম একটা আমি সঞ্চারপথ পেতে পারি। এটা কি যে একটা বিন্দু কি করছে বলতো তার চলার যে পথটা আছে, এই চলার পথে যে অবশ্যই কোনো না কোনো একটা শর্ত মেনটেন করে চলতেছে, তাহলে তাকে আমরা একটা কি বলতে পারি সঞ্চার পথ বলতে পারি। যেমন একটা বিন্দু যদি তোমার এই বরাবর সোজা চলে যায় তাই তুমি একটা কি পাচ্ছ বলতো একটা সরলরেখা পাচ্ছ। আবারও তুমি কিন্তু এইভাবে যদি চিন্তা করো তাহলে একটা কি পাচ্ছ বলতো পরাবৃত্ত পাচ্ছ। তার মানে আমাদের একটা বিন্দুর চলার পথটাকে আমরা কি বলতে পারি বলতো সঞ্চার পথ, কিন্তু অবশ্যই সেই বিন্দুটা কোনো না কোনো একটা শর্ত মেনটেন করেই চলে। তো আমরা মোটামুটি এতটুকু জিনিস ক্লিয়ার হতে পারলাম যে আসলে সঞ্চার পথ বলতে কি বোঝায়, যে নির্দিষ্ট শর্ত মেনে কোনো একটা বিন্দু চলার পথকে আমরা সঞ্চার পথ বলতে পারি। সেই সঞ্চার পথটা হতে পারে বৃত্ত, সেটা হতে পারে সরলরেখা, সেটা উপবৃত্ত, সেটা পরাবৃত্ত, সেটা অধিবৃত্ত, যে কোনো কিছুই হতে পারে আমার শর্তের উপরে নির্ভর করে।
সঞ্চারপথের এই চ্যাপ্টারটিতে তুমি দেখবে যে আমাদের বইয়ের মধ্যে সবচেয়ে বেশি আছে হচ্ছে যে এই সঞ্চারপথের সমীকরণটি নির্ণয় করো বা উক্ত সঞ্চারপথের সমীকরণটি নির্ণয় করো। তো এই যে সঞ্চারপথের সমীকরণটা আমাদেরকে তারা নির্ণয় করতে বলবে, তো এটার জন্য আমাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এখনকার টপিকসটার নাম হচ্ছে আমাদের সঞ্চারপথ নির্ণয়ের যে পদ্ধতি বা মেথড আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, যে কিভাবে আমরা সঞ্চারপথটা খুব দ্রুত পেয়ে যাব। এজন্য তোমাকে বেশ কয়েকটা ধাপ ফলো করতে হবে, চলো সেগুলো আমরা একটু দেখে আসি। 1 নম্বরে বলা হয়েছে যে প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্র অঙ্কন করতে হবে। এবং এই চিত্র অঙ্কন করাটা কি একদম জরুরি কিনা, বা তুমি চিত্র অঙ্কন করলে করবা, না করলে নাই, বা চিত্র অঙ্কন করলে সুবিধাটা কি যে তুমি খুব সহজে ফিগার আর্ট করে সেই জিনিসটা তুমি অনুভব করতে পারবা বা অনুধাবন করতে পারবে, না আমার আসলে ম্যাথটা ঠিক এরকম বোঝাচ্ছে। বা তুমি যদি চিত্র অঙ্কন না করো তাহলে অনেকটা জিনিসটা মুখস্থের মতো মনে হয়। বাট আমি কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে ফিগার অঙ্কন করব, আবার কোনো কোনো অঙ্কে ফিগার অঙ্কন নাও করতে পারি। এখন আমাদের 2 নম্বরে কি বলা হয়েছে যে সেটভুক্ত একটি বিন্দুর স্থানাঙ্ক x, y ধরতে হবে। তো আমি যখন তোমাকে বৃত্তের কথা বললাম তখন কিন্তু আমি তোমাকে বলছিলাম যে তার একটা বিন্দু হচ্ছে x, y, কিন্তু এই একটা বিন্দুর ন্যায় এরকম কিন্তু কোটি কোটি বিন্দু আছে। এই যে কোটি কোটি বিন্দু আছে এগুলোকে কিন্তু আমরা কি বলতে পারি, সেট বলতে পারি। তাহলে ওই যে সেট আছে ওই সেটের মধ্যে তুমি যে কোনো একটা বিন্দু নিয়ে চিন্তা করবা। আমার সবগুলো বিন্দু দরকার নাই, কেন? কারণ আমার এই বিন্দুটা কেন্দ্র থেকে যদি 5 একক দূরত্বে থাকে তাহলে এখানে যে কোটি কোটি বিন্দু আছে সবগুলো কিন্তু ওই 5 একক দূরত্বে আছে। তার মানে আমার এই বিন্দুটা যে শর্ত ফিল আপ করতেছে, আমি যদি কিউ নামে যদি আরেকটা বিন্দু নিই সেই বিন্দুটা কিন্তু আমার একই রকম শর্ত ফিল আপ করে। তার মানে তুমি এই জন্য ওই টোটাল সেট থেকে তুমি জাস্ট একটা বিন্দু নিয়ে কাজ করবা, তাকে তুমি x, y ধরে নিবা। তুমি যেটা বলো ভাই আমি x, y ধরবো না, তুমি y, z ও ধরতে পারো, বাট তোমার বই ম্যাক্সিমাম সব অঙ্কে x, y ধরেই করছে, এই জন্য আমরা এভাবে আগাবো। 3 নম্বরে তোমাকে বলা হয়েছে প্রদত্ত শর্ত ব্যবহার করে x ও y সম্বলিত সমীকরণই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ। এটা মানে কি বোঝায়? প্রথমে আমি তোমাকে বলছিলাম যে একটা কিন্তু শর্ত দেওয়া থাকবেই, সেই শর্তটা দিয়ে তোমাকে কিন্তু সঞ্চারপথটা বের করতে হবে। তো আমাদের x, y সম্বলিত সমীকরণ বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কি বলতো সরলরেখার সমীকরণ। আমি যদি তোমাকে বলি যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার, এটা কিন্তু এক্স ওয়াই সম্বলিত একটা কি বলতো বৃত্তের সঞ্চারপথ। তার মানে আমাদের যে সমীকরণগুলো আসবে সেগুলো অবশ্যই এক্স ওয়াই সম্বলিতই হবে। তো ওই সমীকরণগুলোকে আমরা কি বলছি বলতো সঞ্চারপথের সমীকরণ, এবং ওইটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা এখানে 3টা পদ্ধতি আরেকবার একটু জেনেছি যে আমাদের যে 3টা ধাপ আছে, যে প্রথমে চিত্র অঙ্কন করব, এটা করলে করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু দ্বিতীয় যে কাজটা যেটা তোমাকে করতে হবে যে x, y ধরতে হবে, দেন তোমাকে শর্ত প্রয়োগ করে তুমি যে সমীকরণটা পাবা সেটাই হচ্ছে তোমার কি বলতো সঞ্চারপথের সমীকরণ। আমরা আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলোর মধ্যে এবার চলে এলাম। তো আমাদের প্রথম যে টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরত্বের ক্ষেত্রে সঞ্চারপথ নির্ণয়। এখন আমাদের দূরত্বের ক্ষেত্রে এতটুকু হলে মাথা রাখবে, দূরত্ব বলতে আমরা কি জানতাম যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা নিয়ে তারা আমাকে বলছে সঞ্চারপথ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে চলো একটু আমরা দেখে ফেলি প্রশ্নটা। তারা আমাকে দুটো বিন্দু দিয়ে দিচ্ছে a, 0, একটা হলো 0, a। বলছে বিন্দু দুটি থেকে একটি সেটের বিন্দু সমূহ দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা টোয়াইজ এ সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো তারা এখানে অনেক কথাবার্তা বলছে, তা আমার আসলে এত কথাবার্তা দরকার নাই। আমার এখানে দুটো বিন্দুর কথা তারা বলে দিছে, আর একটা কথা বলছে একটি সেটের বিন্দু সমূহ। একটি সেটের বিন্দু সমূহ মানে কি, যে আমার যে সেটের মধ্যে যতগুলো বিন্দু থাকবে তার মধ্যে আমি জাস্ট একটা বিন্দু নিয়ে চিন্তা করব, সেটা হচ্ছে কি পি এক্স, ওয়াই, যাকে আমি তোমাকে ধরে নিতে বলছি। তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে ধরি আমার যে বিন্দুটা আছে, সেটের যে বিন্দুটা আছে, আমি সেই বিন্দুটাকে আগে লিখে ফেললাম, তার নাম তুমি দিয়ে দিলে হলো এক্স, ওয়াই। তুমি অলওয়েজ এটাই ধরতে পারো। আচ্ছা, এখন আমাকে তারা বলছে a, 0 আর 0, a। তাহলে দেখো তো একটু a, 0 অ্যাকচুয়ালি এটা কি এক্স অক্ষের উপর অবস্থান করবে, তাহলে আমি তার নাম দিলাম হচ্ছে a, এবং এটা স্থানাঙ্ক হচ্ছে a, 0। এবার আমাকে আরেকটা বিন্দু বলছে 0, a। 0, a অবশ্যই এখানে থাকবে, তারপরে আমি লিখলাম b হলো 0, a। ওকে, এ আর বি আমরা লিখে ফেললাম। এখন আমার আরেকটা বিন্দু আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স, ওয়াই। তাহলে এই এক্স, ওয়াইটা কোথায় থাকবে? আমি বললাম যে আমার এক্স, ওয়াই বিন্দুটা এখানে থাকবে। ওকে, আমি মোটামুটি একটা ফিগার অঙ্কন করে ফেলতে পারছি, এবং আমি এই বিন্দুটাকে ওই সেটের একটা বিন্দুকে আমি ধরে নিছি এক্স, ওয়াই। এখন তারা আমাকে বলছে যে দূরত্বের বর্গের অন্তর্ফল। দূরত্বের বর্গের অন্তর্ফল মানে কি, আমাকে দূরত্বটা বের করতে হবে, পরে বর্গের হিসাবটা। তার মানে পি থেকে এ, এই দূরত্বটা বের করবা,
এবং পি থেকে বি এই দূরত্বটা বের করবা। তাহলে আমরা চলো পি এ দূরত্ব বের করি। পি এ, তো পি এ বের করছি, বাট আমাকে তারা বলছে যে বর্গ, দূরত্বের বর্গ, তার মানে পি এ স্কোয়ার। কারণ পি এ স্কোয়ার হলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি রুট ওভারটা আসবে না। কেন? কারণ রুট ওভারটা তো ছিল, তাকে আমি হোল স্কোয়ার করে তো এই পাশে স্কোয়ারটা আনছি, তার মানে আমার দূরত্বের মধ্যে এই রুট ওভারটা এখানে আর আসতেছে না, যেটা আমি পি এ স্কোয়ার বের করতেছি। ওকে, তাহলে আমার পি এ মানে কি এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। তাহলে বলো জিরো কি লেখার দরকার আছে? না ভাই, দরকার নাই, খামোখা লেখার দরকার নাই। ওকে, তাহলে আমি এখন এটার নাম দিলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এরপরে আমাকে বের করতে হবে যে পিবি স্কোয়ার। পিবি স্কোয়ার, পিবি স্কোয়ার মানে কি লিখবো? যে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার। তো ভাইয়া জিরো লেখার দরকার নেই আপনাকে, ঠিক আছে? এক্স স্কোয়ার, তারপরে কি লেখা যায়? প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমি এটাকে এখন কয় নাম্বার ইকুয়েশন দিব? বা এটাকে অবশ্যই 2 নাম্বার ইকুয়েশন দিবে। তাহলে আমার মোটামুটি পি এ স্কোয়ার আর পিবি স্কোয়ার বের হয়ে গেছে, যেটা আমাকে তারা বের করতে বলছে। এখন বলছে অন্তর্ফল সর্বদা টুয়াইজ এ হবে। এখন অন্তর্ফল মানে হচ্ছে কি, যে হয় এ মাইনাস বি বা বি মাইনাস এ হবে, অর্থাৎ 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার বিয়োগ হবে, অথবা 2 থেকে 1কে বিয়োগ করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কাকে বিয়োগ করতে হবে এটা তুমিও জানো না, আমিও জানি না, যে 1 থেকে 2 নাকি 2 থেকে 1, এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে। বাট তা আমি বললাম যে আমি এখানে বলতে যাচ্ছি যে 1 মাইনাস হচ্ছে 2 আমি দিতে যাচ্ছি, 1 মাইনাস 2। তাহলে হচ্ছে আমার পি এ স্কোয়ার মাইনাস হচ্ছে পিবি স্কোয়ার ইকুয়াল টু, দূরত্ব হচ্ছে কি সর্বদা অন্তর্ফলটা হচ্ছে টুয়াইজ এ। এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে সাপোজ যদি আমার 1 নাম্বারটা বড় হয়, মানে মানটা যদি বড় হইতো আর 2 নাম্বারটা যদি ছোট হইতো, তাহলে আমি যোগফল বিয়োগ করলে মোটামুটি একটা পজিটিভ মান পাইতাম। কিন্তু আমার 1 নাম্বার মানটা যদি ছোট হয় আর 2 নাম্বার মান যদি বড় হয়ে যায়, তখন কি আমি টুয়াইজে পাবো? না ভাই, তখন তো আপনি মাইনাস টুয়াইজে পাবেন, কারণ বড় থেকে ছোটকে বিয়োগ করলে হয় পজিটিভ, আর ছোট থেকে বড়কে বিয়োগ করলে হয় কি বলতো? নেগেটিভ। তার মানে অ্যাকচুয়ালি 1 বড় না 2 বড় কেউ জানে না। সো আমি এখানে অবশ্যই সেফ জোনে থাকার জন্য একটা প্লাস মাইনাস দিয়ে দিব, প্লাস মাইনাস দিয়ে দিলাম। এখন আমার কাজ কি? এখন আমার তেমন কোনো কাজ নেই ভাইয়া। এখন আমি পি এ স্কোয়ার এই মানটা এখানে বসিয়ে দেবো, যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস টুয়াইজে। আর পরবর্তীতে গিয়ে অবশ্যই আমি এটাকে ভেঙে দিব। আসো একটু ভেঙে দিই। এক্স স্কোয়ার মাইনাস টুয়াইজ এ এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটু আমি নিচে চলে আসবো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইজ এ ওয়াই মাইনাস হচ্ছে এ স্কোয়ারটা মাইনাসের কারণে পুরোটা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস টুয়াইজ এ। ওকে, এখন আমি দেখি কাটাকাটি কি কি যায়। আমি দেখা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি সব। ওকে, এখন আমার এখানে দেখা যাচ্ছে ওর সব এ স্কোয়ার কাটাকাটি। তাহলে আমার থাকতেছে হচ্ছে টুয়াইজ এ ওয়াই মাইনাস টুয়াইজ এ এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস টুয়াইজ এ। অবশ্যই তুমি বলে ভাই টুয়াইজ এ কমন নিয়ে বাদ দিয়ে দেন, তাহলে আমি একবারে বাদ দিয়ে দিব। ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1, টুয়াইজে চলে গেলে কিন্তু একটা 1 থাকে। এরপরে কি তুমি আর কিছু করতে পারবা? ভাই এরপর তো আর কিছু করা যাচ্ছে না। তো যেহেতু যাচ্ছে না, সেহেতু তুমি এটাকে অ্যান্সার বলবা, বাট অনেক বই তুমি দেখবে এটাকে এইভাবে অ্যান্সার দেওয়া আছে। এখন তোমার ইচ্ছা, তুমি এটাকে অ্যান্সার বলতে পারো, তুমি এটাকে অ্যান্সার বলতে পারো, তুমি যে কোনো একটাকে অ্যান্সার বলবা, সেটাই অ্যান্সার। তারপর তুমি এটা লেখার পর লিখবা যে ইহাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ, ইহাই সঞ্চার পথের সমীকরণ। তো আশা করি তোমরা এই কঠিন টাইপের একটা ম্যাথকে অনেক সহজে অনেক সুন্দর করে বুঝে ফেলতে পেরেছো। আমরা পরবর্তী ম্যাথটিতে চলে এলাম। তো পরবর্তী ম্যাথে আমাদের বলা হয়েছে একটি চলমান বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা 2,-1 বিন্দু হতে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে। আচ্ছা, তো আমার যেহেতু বলছে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো আর একটা চলমান বিন্দু, তাহলে এই যে চলমান বিন্দু এটাকে তো আমাকে একটু ধরে নিতেই হবে। তাহলে আমরা আমাদের সেই ধাপগুলোর মধ্যে বলা হয়েছিল যে তোমাকে প্রথমে একটা বিন্দু ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে ধরি বিন্দুটি টি এক্স কমা ওয়াই, এটা আমি ধরে নিলাম। এখন আমার সেই বিন্দুটা কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, বিন্দু তো না, সরি, আমার এখানে কি সঞ্চার পথের সমীকরণটা বের করতে হবে। এখন তোমাকে বলা হয়েছে যে যা 2,-1 বিন্দু হতে সর্বদা 4 একক দূরত্বে অবস্থান করে, অর্থাৎ 2,-1, এই 2,-1 অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে অবস্থান করে? ভাই এটা তো 4 নম্বর চতুর্ভাগে অবস্থান করে। ওকে,
এই যে 4 নাম্বার চতুর্ভাগে সেটা অবস্থান করতেছে। ওকে, এখন সর্বদা 4 একক দূরত্ব অবস্থান করবে, তার মানে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা থেকে সর্বদা 4 একক দূরত্ব অবস্থান করবে। তাহলে 4 একক কি হতে পারে ভাই? 4 একক এখানে হইতে পারে 4 একক, এইটাই হলো আমার 4 একক দূরত্ব, 4 একক দূরত্ব। আর পি বিন্দু, এইখানে পি বিন্দুটা আছে সেটা হচ্ছে কি আমার এক্স কমা ওয়াই। তার মানে দেখো আমার কথার সাথে আমি কিন্তু মোটামুটি চিত্রটা অঙ্কন করে ফেলছি যে 2, -1 বিন্দুটা আছে হচ্ছে আমার 4 নাম্বার চতুর্ভাগে, এবং আমার যে চলমান বিন্দুর কথা বলা হয়েছে এই চলমান বিন্দুর একটা শর্ত মেনটেন করে, সেটা হচ্ছে কি 4 একক দূরে অবস্থান করবে। তাহলে এই যে আমার চলমান বিন্দু পি আছে এটার মতো এরকম আরো অনেক কোটি কোটি বিন্দু আছে, তারাও কি বলতো 4 একক কি শর্ত মেনটেন করে চলবে, 4 একক দূরত্বে অবস্থান করবে। ওকে, তাহলে এখন আমি এখানে কি করতে পারি একটু দেখো তো, যে এখান থেকে সবাই যদি 4 একক দূরত্ব অবস্থান করে তাহলে তুমি অ্যাকচুয়ালি এখানে কি পাচ্ছ বলো তো? এখানে অবশ্যই একটা বৃত্ত পাচ্ছ। তাহলে এই যে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম বাঁকা তেরা করে, এই বৃত্তের মধ্যে তুমি যে কোনো একটা বিন্দু যদি চিন্তা করো সেটা অবশ্যই 2, -1 থেকে কি বলতো 4 একক দূরত্বে থাকবে। তাহলে আমরা এখন অঙ্কটা কিভাবে করতে পারি? আমি প্রথমেই এটার নাম যদি আমি এ বলি, আমি প্রথমে পি এ এটার দূরত্বকে বের করব। তাই চলো আমি এখানে পি এর দূরত্বটা বের করে ফেলি। এর দূরত্ব হচ্ছে √x-2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। এরপরে আমি যেখানে দূরত্বটা বের করলাম সেই দূরত্বটা সর্বদা যদি 4 একক, তার মানে আমি বলতে পারি আমার এই যে পি এ ইকুয়াল টু হচ্ছিল 4, এটা আমার কি বলতো শর্ত মতে। তাহলে আমি এখন পরবর্তী লাইনে গিয়ে লিখতে পারি যে √x-2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত বলতো 4। এরপর তুমি অবশ্যই বলো ভাই আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এই যে √ওভার ঝামেলা করতেছে স্কোয়ার করে দেন। আমি এখন পুরোটাকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে আমার থাকবে হচ্ছে x-2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 16। ওকে, এখন তুমি এটাকে একটু ভাঙাও, x² - 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 -16 ইকুয়াল টু হচ্ছে কত 0। এবার তুমি দেখো লাস্ট লাইনটা কি আসে, x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 2y, এখানে আছে 4 আর এখানে আছে 1, তাহলে হচ্ছে 5, 16 থেকে 5 গেলে হচ্ছে আমাদের এখানে -11 ইকুয়াল টু 0। এবং এই যে তুমি এখানে যা পাচ্ছ সেটা কিন্তু একটা কি বলতো XY সম্বলিত একটা কি বলতো আমাদের সঞ্চার পথ। তার মানে আমরা বলবো ইহাই হচ্ছে আমার কি বলতো সঞ্চার পথের সমীকরণ। তার মানে তুমি লাইনটা লিখে দিলে ইহাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ, দেন তুমি অঙ্কের অ্যান্সার বলে দিলে। তো আশা করি এরকম টাইপের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তুমি কিন্তু খুব সহজেই সমাধান করে ফেলতে পারবে। আমরা এবার চলে এলাম টাইপ 2-তে। তো টাইপ 2-তে তোমাকে বলা হয়েছে টাইপটার নাম অক্ষের দূরত্ব সংক্রান্ত সঞ্চারপথ নির্ণয়। অর্থাৎ তোমাকে এখানে অনেক সময় বলবে যে তোমাদের সঞ্চারপথে যে বিন্দুটা আছে সেটা কোনো না কোনো একটা অক্ষ থেকে তার দূরত্বের কথা বলবে। তো এই জন্য আমি টাইপটার নাম দিয়েছি অক্ষের দূরত্ব সংক্রান্ত সঞ্চারপথ নির্ণয়। আচ্ছা, আমাকে প্রশ্নে কি বলা হয়েছে? আমাকে প্রশ্নে বলা হয়েছে 2,0 বিন্দু হতে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব x=0 রেখা হতে তাদের দূরত্বের 3 গুণ। ভাই এখানে তো অনেক ঝামেলা করছে। আচ্ছা দেখি আর কি বলছে। তারপর তারা বলছে সঞ্চারপথের সমীকরণটা নির্ণয় করো। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম যে যখনই তোমাকে বলবে যে একটি সেটের বিন্দু সমূহ, তো তুমি এই একটা সেট থেকে তুমি একটা বিন্দুকে আগে ধরে নিবা। তো আসো আমরা আগে প্রথম কাজটাই করে ফেলি, যে ধরি আমার যে বিন্দুটা সেই বিন্দুটি হচ্ছে অর্থাৎ সেটের একটা বিন্দু হচ্ছে আমার x, y। ওকে, তাহলে এই x, yটা অবশ্যই এরকম কোন একটা জায়গাতে আমার আছে x, y। এখন তারা আমাকে একটা বিন্দু দিয়ে দিছিল প্রথমে যে 2,0। আচ্ছা, এই 2,0টা কোথায় অবস্থান করে? বা এই 2,0টা অবশ্যই আপনার x অক্ষের উপর অবস্থান করবে। ওকে, x অক্ষের উপর অবস্থান করলো। এরপরে তো ভাই বলছে x=0 রেখা হতে। তো x=0 রেখা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? মনে রাখবা যে x=0 রেখা বলতে তোমাকে অ্যাকচুয়ালি y অক্ষের কথা বলা হচ্ছে। তো এটা আসলে তোমাকে একটু কনফিউজ করে দেওয়ার জন্য তারা x=0 রেখাটা দিয়ে দিবে। কারণ আমরা কিন্তু জানি যে y অক্ষের সমীকরণ ইকুয়াল টু কি বলতে x=0। তার মানে x=0 বলা মানে তোমাকে এখানে y অক্ষের কথা বলতেছে। তার মানে y অক্ষ তো ভাই আমি চিনি, y অক্ষ হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার y অক্ষ, এই যে উলম্ব বরাবর। ঠিক আছে, এখন এই y অক্ষ হতে এই যে পি বিন্দু আছে এটার দূরত্ব তোমাকে বের করতে হবে, আর কিছুই না। ওকে, তাহলে দেখি আমরা পারি কিনা। প্রথমে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা পি এ এটার দূরত্ব আগে বের করব। চলো আমরা পি এর দূরত্ব বের করে ফেলি। পি এ ইকুয়াল টু হচ্ছে √x-2 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার।
ওকে ভাই, পি এ বের করছি। এখন এই যে আমার ওয়াই অক্ষটা আছে, আমি এখানে যে কোনো একটা বিন্দুর নাম দিলাম, সেটা হচ্ছে বি দিলাম। এখন আমি জানতে চাচ্ছি যে পি বি এর দূরত্ব কত হবে, পি বি। মনে রাখবে যে বি বলতে কিনা অ্যাকচুয়ালি এখানে ওয়াই অক্ষটাকে বোঝাচ্ছি। তাহলে ভাইয়া ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব বলতে তার ভুজের মানটাকে বোঝায়, এটা আমি এর আগে লেকচারে বলেছিলাম। তার মানে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে তার ভুজের সমান, মানে মডুলাস অফ এক্স। তো যেহেতু এটা প্রথম চতুর্ভাগে, আমি ইচ্ছা করলে এক্সও লিখতে পারতাম, বাট যাই হোক আমি এখানে নর্মালি লিখতেছি হচ্ছে কি বলতো, পিবি হচ্ছে মডুলাস অফ এক্স। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্ব হচ্ছে তার ভুজের সমান। জাস্ট আমি এতটুকুই লিখলাম। এখন তারা আমাকে বলছে যে একটা হচ্ছে আরেকটা 3 গুণ। তাহলে আমি এখন এখানে বলতে পারি হচ্ছে শর্ত মতে রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3x। এখানে জাস্ট মডুলাস অফ এক্সটাকে আমি এখানে ডিরেক্ট এক্স বলে দিলাম। কেন? কারণটা হচ্ছে আমাকে তারা বলছে যে দূরত্বের 3 গুণ। ওকে, 3 গুণ আমি করে ফেলছি। এরপরে ভাই আপনি কি করবেন? এরপরে আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে, আমার রুট ওভারটা খুব ঝামেলা করতেছে, আমি রুট ওভারটাকে সরাই দিব। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি স্কোয়ার হয়ে যায় তাহলে হবে কি বলতো 9x স্কোয়ার। ওকে, আর কি করা যায় ভাইয়া? আরেকটা ছোট্ট কাজ করা যাবে, সেটা হচ্ছে যে আমরা এটাকে একটু ভেঙে দেখি কি হয়, এটা একটু ভেঙে দেখি। ওকে, করে ফেলি চলো। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে এই পাশে টানে নিয়ে আসলাম। তাহলে আমার এখানে থাকতেছে হচ্ছে মাইনাস 8x স্কোয়ার, আর এখানে মনে হয় আমার একটা ওয়াই স্কোয়ারটা বাদ গেছে। তো তুমি ইচ্ছা করলে এখানে ওয়াই স্কোয়ারটা দিয়ে দাও পরে, হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, অর্থাৎ এই যে ওয়াই স্কোয়ার এখানে থেকে যাচ্ছে। ওকে, তাহলে মাইনাস 8x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, তারপর তোমার প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে কত 0। ওকে, তো ভাইয়া মাইনাস সামনে দেখলে সবার মধ্যে একটা অ্যালার্জি চলে আসে। তাহলে আমরা লাইনটাকে একটু ঠিকঠাক করে লিখি, 8x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমাদের যে সঞ্চার পথটা আসছে, অ্যাকচুয়ালি এই যে সঞ্চার পথ, এটাই কিন্তু আমাকে তারা বের করতে বলছে, এই সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো। তাহলে আশা করি এই টাইপের যদি তোমাকে কখনো দিয়ে থাকে যে এক্স ইকুয়াল টু 0 রেখা হতে, বা তোমাকে বললো যে ওয়াই ইকুয়াল টু 0 রেখা হতে, তুমি কিন্তু কখনোই ভয় পাবে না, কারণ ওয়াই ইকুয়াল টু 0 রেখা বলতে অ্যাকচুয়ালি এখানে এখন এক্স অক্ষরেখাকে বোঝানো হচ্ছে। টাইপ 2 এর আমরা পরবর্তী ম্যাথে চলে এসেছি। তো এই চ্যাপ্টার থেকে যেহেতু আমাদের বোর্ডের মধ্যে খুব কম ম্যাথ হয়ে এসেছে, এই জন্য আমি বইয়েতে আসা একটা ম্যাথ এখানে সলভ করে দিচ্ছি। তো এই ম্যাথটা ঠিক আগের ম্যাথটার মতোই, জাস্ট একটু হয়তো ভাষাগত একটু পরিবর্তন আছে। তো আমাদের কি বলা হয়েছে চলো একটু দেখি, যে একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে ওয়াই অক্ষরেখা থেকে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক। সঞ্চার পথেরটা নির্ণয় করো, বা সঞ্চার পথের সমীকরণটা কি হবে। আচ্ছা, আমার এখানে কি কি কথা বলা আছে? আমাকে আগে বলা আছে একটি সেট গঠন করা হয়েছে, তার মানে এই যে একটা সেটের কথা বলছে, এই সেটের আগে তুমি একটা বিন্দু ধরে নাও। তাহলে আমি প্রথমে বলতেছি যে ধরি আমার ওই যে বিন্দুটা আছে, সেটের যে বিন্দুটি আছে, সেই বিন্দুটি হচ্ছে আমার পি এক্স কমা ওয়াই। ওকে, এরপরে আমাকে বলা হয়েছে, তো আমি এখানে চিত্রটাকে আর্ট করে নিই। এরপর আমাকে বলা হয়েছে যে ওয়াই অক্ষরেখা হতে এর যে কোনো বিন্দু দূরত্ব, মানে আমার এই যে সঞ্চার পথের দূরত্বটা বিন্দুটা, তার মানে আমি ধরে নিলাম যে ওয়াই অক্ষ হতে এর দূরত্ব, তার মানে আমি এখানে একটা বিন্দু দিলাম বি, তার মানে ওয়াই অক্ষ হতে এর দূরত্ব তোমাকে বের করতে হবে, অর্থাৎ পিবি বের করতে হবে। এরপর তারা তোমাকে আবারও বলছে মূল বিন্দু হতে তার দূরত্বের, মানে কি এই যে মূল বিন্দুটা আছে এটা তুমি এ চিন্তা করো, এই মূল বিন্দু হতে আবারও এই যে তুমি যাকে সঞ্চার পথে যে বিন্দুটা ধরে নিছিলা এর দূরত্ব তোমাকে বের করতে হবে। ওকে, আগে আমি এই কাজটা করি, পরেরটা পরে দেখা যাবে। তো আমি প্রথমেই পি এ এই দূরত্বটা বের করব, রুট ওভার এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমার পি এর দূরত্ব বের হয়ে গেছে, এবার আমি পিবি দূরত্ব বের করব। তো পিবি ইকুয়াল টু, ভাইয়া একটু আগে শিখিয়ে এসেছি আমি যে ওয়াই অক্ষরেখা হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স, আমি এখানে সেটাই লিখলাম। আবারও এক্স অক্ষরেখা হতে যে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ ওয়াই। ওকে, মডুলাস কেন ভাইয়া? কারণ এই দূরত্বটা তোমার নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। তো মডুলাস দিলে সেই নেগেটিভের মানটা পজিটিভ হয়ে চলে আসবে। ওকে, এখন আমি লিখবো হচ্ছে শর্ত মতে কি লেখা যায়? শর্ত মতে আমাকে বলা হয়েছে একটা দূরত্ব আরেকটা দূরত্বের অর্ধেক। সো আমি বললাম যে 1/2
পি এ ইকুয়াল টু হচ্ছে কি বলতো পিবি। এটা আমি শর্ত অনুযায়ী লিখছি, যদি একটা একটা অর্ধেক বলে দিচ্ছে। আমি লিখতে পারি হচ্ছে হাফ পি এ মানে হচ্ছে কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পিবি মানে হচ্ছে মডুলাস অফ এক্স। এরপরে হাফটাকে ওপাশে নিয়ে চলে যাও, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 মডুলাস অফ এক্স। এখন কি করা যায় ভাইয়া, এই যে রুট ওভারটা আছে এটা খুব ঝামেলা করতেছে, তাহলে রুট ওভারটাকে উঠানোর জন্য আমি একটা স্কোয়ার করে দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার, কারণ মডুলাস অফ স্কোয়ার দিলে ওটা এক্স স্কোয়ার হয়ে যাবে। ওকে, এখন আমার কাজ কি, আমার অ্যাকচুয়ালি আর তেমন কোনো কাজ নাই, এক্স স্কোয়ারকে ডান পাশে নিয়ে গেলে হবে 3x স্কোয়ার। তাহলে আমি ডিরেক্ট লিখতে পারি হলো 3x স্কোয়ার ইকুয়াল টু কি বলতো ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো সঞ্চার পথের সমীকরণ। তাহলে আশা করি এরকম টাইপে যদি তোমাকে কোনো অঙ্ক দিয়ে থাকে সেগুলো তুমি খুব সহজে এবং খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবে। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম। পরবর্তী টাইপে নামটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে সঞ্চার পথ নির্ণয়। তো আমাদের প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে চলো একটু আমরা দেখে আসি। তো আমাকে বলা হচ্ছে এ বি সি, অবশ্যই যদি এ বি সি দিয়েছে তার মানে এটা একটা কিন্তু ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু তোমাকে দেওয়া আছে। বলে দিচ্ছে যে বিন্দুগুলি একটি ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু। এ বিন্দুটি এমন একটি সেটের সদস্য, অর্থাৎ আমার এই যে এ বিন্দুটা আছে, আমি যখন নাম দিই এক্স ওয়াই, তারপর তোমাকে বলা আছে -6, -3, আর একটা হচ্ছে আমার কত 6, 3। ওকে, বলা হয়েছে এ বিন্দুটি এমন একটি সেটের সদস্য যে সেটটির যে কোনো বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5। দেখা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ এটা। তার মানে সঞ্চার পথের সমীকরণ দেখে আমরা বুঝে ফেলতে পারতেছি এটা একটা বৃত্তের সঞ্চার পথের সমীকরণ। তো আমি প্রথমে ধরে নিব যে আমার এই যে এ বিন্দুটার কথা বলছে, এই এ বিন্দুটাকে আমি ধরলাম যে ধরি বিন্দুটি এক্স কমা ওয়াই। ওকে, এরপর আমরা কি করতে পারি, এরপরে তুমি এখানে এ ধরে নাও, এ হচ্ছে এক্স কমা ওয়াই। এরপর আমরা কি করতে পারি, আমাকে বলা হয়েছে যে বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা। তাহলে মধ্যমা মানে কি, যে তুমি এখান থেকে এখানে ঠিক এই যে মধ্যবিন্দু নিবা, ঠিক এই যেটা হলো মধ্যমা। তাহলে এই যে আমার মধ্যবিন্দুটা আসলে ডি, এই ডি এর স্থানাঙ্কটা আমি বের করতে পারি কিনা একটু দেখি। তাহলে আমি লিখলাম যে ডি বিন্দুটির স্থানাঙ্ক। ডি বিন্দুটির স্থানাঙ্ক কেমনে বের করে, যদি এটা মধ্যবিন্দু তার মানে ভুজদ্বয়ের যোগফল বাই 2। আসলে আমরা ভুজদ্বয়ের যোগফল বাই 2 বের করে ফেলি। -6 + 6 ডিভাইড বাই 2 কমা হচ্ছে -3 + 3 ডিভাইড বাই হচ্ছে 2। তুমি ক্যালকুলেশন করে দেখবে এটা 0/0 চলে আসছে। তার মানে আমার ডি বিন্দু স্থানাঙ্ক কত, 0,0। ওকে, এখন তারা আমাকে বলছে এই যে তুমি মধ্যমাটা বের করলা, মধ্যবিন্দুটা, বাট এই যে মধ্যমাটা আছে এটার দৈর্ঘ্য তারা আমাকে বলে দিচ্ছে যে সব সময় স্থির থাকবে, সেটা কত 5। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে আমরা তো এটা বৃত্তের মধ্যে শিখে আসছিলাম যে বৃত্তের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা থাকে সেটা কিন্তু যে কোনো মানে সঞ্চার পথে যে কোনো একটা বিন্দুর জন্য সেটা কিন্তু কি বলতো ওই সূত্রটা মেনটেন করে চলতো, যে ব্যাসার্ধ 5 মানে 5 হবে, 6 মানে 6 হবে। তা আমাকে এরকমই এখানে কিছু নির্দেশ করতেছে। তাহলে আমি এখন সেই কাজটা এখানে করব, সেটা কি, যে এডি, আমি এখন এডি এর দূরত্ব বের করব, যে এডি ইকুয়াল টু হচ্ছে 5। কেন, কারণটা হচ্ছে এই মধ্যমাটা সবসময় একটা স্থির সংখ্যা, সেটা 5কে মেনটেন করে চলে। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা বলতে পারি যে এডিটা আমরা এখন কিভাবে বের করব, √x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত 5। পরবর্তী লাইনে গিয়ে কি করা যায় ভাইয়া, পরবর্তী লাইনে গিয়ে ভাইয়া এইখানে পুরোটা স্কোয়ার করে দিবে। তাহলে বলবে যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার। আর এই 5 স্কোয়ার মানে তুমি কি লিখতে পারো, 25। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, এবং তোমাকে এটাই কিন্তু কি বলতো প্রমাণ করতে বলছে। আসলে এখানে কিচ্ছুই না অঙ্কটা, জাস্ট খালি তুমি এখানে মধ্যমা বলার কারণে তুমি মধ্যবিন্দুটা বের করে ফেলছো, বিসি এর মধ্যবিন্দু ডি। দেন তুমি এডি এর দূরত্বটা বের করবা, এই এডি এর দূরত্বটা হলো মধ্যমা এবং সেটার স্থির সংখ্যাটা কত বলতো 5। তার মানে অবশ্যই এটা একটা কি বলতো বৃত্তের সমীকরণকে বা বৃত্তের সঞ্চারপথকে নির্দেশ করতেছে। আমরা এবার আমাদের পরবর্তী ম্যাথে চলে এলাম। তো পরবর্তী ম্যাথে বলা হয়েছে একটি সেটের যে কোনো উপাদান এ ও বি বিন্দুর সাথে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তো এই যে এ আর বি বিন্দুর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, সেই এ বিন্দু আর বি বিন্দুর তোমাকে দিয়ে দেওয়া আছে। তাহলে চলো আমরা এখন কাজ করে ফেলি, যেহেতু আমাকে একটি সেটে বলা হয়েছে, তাহলে আমি সেই সেটে যে কোনো একটা বিন্দু আমি ধরে নিই। তাহলে আমি বললাম যে ধরি বিন্দুটি পি এক্স কমা ওয়াই। ওকে, এবার আমি একটু ফিগারটা অঙ্কন করে একটু চেষ্টা করি।
তো প্রথমে আমাকে তারা বলছে যে এ বিন্দুটা হচ্ছে এ কমা বি আর বি বিন্দুটা হচ্ছে 0,b। তাহলে আমি বললাম যে এই বিন্দুটা হচ্ছে আমার বি, সেটা হচ্ছে কি 0,b। আর এই বিন্দুটাকে আমি কি ধরতে পারি, তো যেহেতু এটা এ কমা বি তার মানে এটা এই বরাবরই থাকবে, এই বিন্দুটা আমার এই বরাবর থাকবে। বলা কেন ভাইয়া? কারণ তুমি একটু চিন্তা করো যে এই স্থানাঙ্কের কোটি যা, এই স্থানাঙ্কের কোটি কিন্তু সেম। তার মানে কোটি সেম মানে কি ওয়াই এর মানটা সেম, ওয়াই এর মানটা সেম মানে কি এটার দূরত্ব যা হবে এখানকার এই দূরত্ব কেবল সেম হবে, তার মানে এটা একদম সমান সমান অবস্থা থাকবে। ওকে, এরপরে তোমাকে বলা হয়েছে যে তুমি তো একটা বিন্দু ধরে নিছো তাই না, এক্স কমা ওয়াই। তো তুমি তাকে এই জায়গাতে চিন্তা করলা যে পি এক্স কমা ওয়াই। এখন আমরা যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই যে একটা ত্রিভুজ, তো এই যে ত্রিভুজটা অঙ্কন করলা, বলা হয়েছে এই যে ত্রিভুজটা এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যেহেতু বলা হয়েছে যে এ বি এর সাথে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে আমরা বললাম যে এই কোণটা হচ্ছে আমাদের কি বলতো 90 ডিগ্রি। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি বলতো, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কোয়ার। ওকে, তার মানে যেহেতু আমার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমি এটাকে লম্ব ধরবো, এটাকে ভূমি, বা এটাকে ভূমি এটাকে লম্ব ধরো, আর এটাকে আমি কি ধরবো অতিভুজ ধরবো। ওকে, তাহলে আমি এখন এই কাজটা করে ফেলি। যে প্রথমে আমি চাচ্ছি হচ্ছে যে তোমার পিবি স্কোয়ার বের করতে। বলে কেন ভাই পিবি স্কোয়ার? কারণ আমরা কিন্তু জানি যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার মানে স্কোয়ার জিনিসটা থাকে, এই জন্য আমি একবারে কাজ করতে যাচ্ছি। যে পিবি স্কোয়ার আমি লিখতে পারি হচ্ছে যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, তার মানে আমি জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। তুমি এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এরপর তুমি বের করো হচ্ছে পি এ স্কোয়ার। কারণ পি এ স্কোয়ার কেমনে করবো ভাইয়া? এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। তুমি এটাকে এখন 2 নাম্বার ইকুয়েশন দিয়ে দাও। এরপর তুমি কি করবা? এ বি স্কোয়ার বের করবে। এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার ভাই কেমনে করবো? সেটা হচ্ছে যে এ মাইনাস 0 হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস বি হোল স্কোয়ার মানে তো 0, তাই থাকলো কত এ স্কোয়ার। তার মানে আমার পিবি স্কোয়ার মানে হচ্ছে অনলি কি বলতো এ স্কোয়ার। এরপরে ভাইয়া কি করবেন? এরপরে কাজটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, কারণ এই চ্যাপ্টারে তোমাদের হোমওয়ার্ক দেওয়ার মতো তেমন কিছু নাই। তো আমরা পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা জানি হচ্ছে যে এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পিবি স্কোয়ার প্লাস হচ্ছে পি এ স্কোয়ার। ওকে, এখন এখানে তুমি জাস্ট তোমার এই যে তুমি সমীকরণগুলো বের করে রাখছো এখানে, যে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এই তুমি রাশিগুলো বের করে রাখছো, এগুলো তুমি জাস্ট এখানে ইনপুট করে দাও। যে এ বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। এরপর লাইনে তুমি 2-1টা লাইন ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর তুমি যা পাবে সেটাই তোমার হচ্ছে এটার ক্ষেত্রে সঞ্চার পথের সমীকরণ। এরপর তুমি কি করতে পারো বা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এভাবে অ্যাপ্লাই করে যাবে। এবং দেন তোমার যদি কোনো কিছু কাটাকাটি যায় তুমি কাটাকাটি করবে, করার পর যা পাবে সেটাই হচ্ছে তোমার কি বলতো সঞ্চার পথের সমীকরণ। তাহলে আশা করি আমাদের ত্রিভুজ সংক্রান্ত বলুক বা অক্ষ সংক্রান্ত বলুক বা দূরত্ব সংক্রান্ত বলুক, যাই বলুক না কেন, আমাদের যদি কোনো সঞ্চার পথের সমীকরণ বলে, আমরা যদি আমাদের এই ধাপগুলো প্রথমে ধরে নেওয়া, তারপরে চিত্রটা অঙ্কন করা, দেন সেটাকে শর্ত অনুযায়ী ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কের অ্যান্সারই বের হয়ে আসবে।